আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতি অধ্যায়ের সেকেন্ড লেকচার নিয়ে। আমরা একটা ভিডিও অলরেডি আপলোড করা হয়ে গেল, তো আজকে আমাদের সেকেন্ড ভিডিও। তো তোমরা আগের ক্লাসটা যারা যারা দেখো নাই আগে ওই ক্লাসটা দেখে আসবা। আসলে আজকের ক্লাসটা তোমাদের কাছে খুবই ইজি ইজি লাগবে। আমি শুরুতেই বলছিলাম যে তোমরা যদি রেগুলার আমি যে ক্লাসগুলো তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ফ্রিতে, তুমি যদি ওই ক্লাসগুলো রেগুলার করো, তুমি 100% তুমি এ প্লাস পাবাই মাস্ট। তোমার কাছে আইসিডিটা সম্পূর্ণ ইজি মনে হবে। চলো তাহলে আমরা আমাদের আলোচনা শুরু করি। তো গত ক্লাসে আমরা এতটুকু পর্যন্ত আলোচনা করছিলাম আমার শীটের। তো আমরা নেক্সট আলোচনা শুরু হবে। তো আমি একটু পুরান কথাগুলো একটু তোমাদের সাথে বলি। আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করছিলাম। একটা সংখ্যা পদ্ধতি ছিল দশমিক সংখ্যা পদ্ধতি, মনে আছে কিনা তোমাদের? আমি বলছিলাম যে চারটা সংখ্যা পদ্ধতি আমরা এই এই অধ্যায়ে আলোচনা করব। একটা হলো দশমিক সংখ্যা পদ্ধতি, যার বেজ্যাবৃত্তি ছিল কত? যার বেজ্যাবৃত্তি ছিল 10। এরপরে ছিল একটা বলছিলাম যে বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ্যাবৃত্তি কত ছিল? বাইনারি সংখ্যা পদ্ধতি বেজ্যাবৃত্তি ছিল 2। একটা নিয়ে আলোচনা করছিলাম অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতি যার বেজ্যাবৃত্তি ছিল 8। আর আরেকটা ছিল কি? আরেকটা ছিল হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি যার বেজ্যাবৃত্তি ছিল কত? 16। তো আমরা এতটুকু পর্যন্ত গত ক্লাসে আলোচনা করা হলো যে দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল এই চারটা সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করছিলাম। তবে আমি তোমাদের কাছে একটু কথাগুলো বলি, শুনো। যখন এই যে আমরা একটা সংখ্যা লিখব, সংখ্যা লেখার পরে এই জায়গাটার মধ্যে মূলত বেজ বা ভিত্তি বসে। মানে এই জায়গাটার মধ্যে কি বসে আমি একটু বলি, একটু বাংলা লিখে দিই। এই জায়গাটার মধ্যে বসবে কি? এই জায়গাটার মধ্যে মূলত বেজ বা কি বসবে? বেজ বা ভিত্তি বসবে। যেমন একটা এক্সাম্পল বলি, ধরো আমি বললাম, ধরো এখানে 1010, সাপোজ আমি বোঝানোর জন্য বলতেছি, আমি এখনো ম্যাথ করি নাই। তো আমি যদি এখানে 2 লিখি, তুমি এটা দেখে বুঝতে হবে এটা বাইনারিতে আছে। যেমন ধরো আমি আরেকটা সংখ্যা লিখি, মনে করো ধরো আমি লিখলাম 175, এখানে মনে করো আমি 10 লিখলাম। তুমি 10 দেখলে বুঝতে পারবে একটা দশমিক সংখ্যা পদ্ধতি। সাপোজ মনে করো এখানে 10 না থেকে মনে করো এরকম আছে 125, এখানে মনে করো 8 আছে। 8 থাকলে তোমাকে বুঝতে হবে এটা দ্বারা বোঝানো হয় অক্টাল সংখ্যা পদ্ধতি। যেমন ধরো তোমার কাছে এরকম একটা প্রশ্ন আছে, ধরো 756, এখানে একটা 16 লেখা আছে। তুমি এটা দেখলে বুঝতে হবে এটা দ্বারা বোঝানো হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। তাহলে আমি তোমাদেরকে বলতেছি যে এই জায়গাটার মধ্যে যাকে আমরা মূলত বসাই, ওইটাই হলো মূলত বেস বা ভিত্তি। আর আমরা ওটা দেখেই বুঝে ফেলবো যে এটা কোন সংখ্যা পদ্ধতিতে আছে। তো আমাদের এই অধ্যায়ের আমরা বিশেষ করে এই চারটা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব: দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। এটা ছিল আমাদের গত ক্লাসের আলোচনা। তো আজকে আমাদের আলোচনাটা শুরু হবে এই জায়গা থেকে, সংখ্যা পদ্ধতি রূপান্তর। মানে আমাদের পরীক্ষায় যেখান থেকে প্রশ্ন আসা শুরু হয়, আজকের আলোচনাটা আমরা ওইখান থেকে শুরু করব। তো তোমাদের প্রশ্ন আসতে পারে যে তাহলে আগের ক্লাসটা কি ছিল? আগের ক্লাসটা তুমি না করলে তুমি আবার এই ক্লাস কিছুই বুঝবা না। এখন এই ক্লাসটা তোমার কাছে ইজি 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 পুরোটাই লাগবে। ক্লিয়ার? তাহলে চলো আমরা শুরু করি। এখন আমাদের এখানে হেডলাইন কি দেওয়া আছে দেখো, আমাদের এই হেডলাইনটা দেওয়া আছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। আমরা আমাদের হেডলাইনে যে সংখ্যা পদ্ধতির রূপান্তর কথাটা আছে, কি লেখা আছে দেখো, আমাদের দৈনন্দিন জীবনে দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করি। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। এই কথাটাকে সবাই এই কথাটাকে সবাই মুখস্থ রাখতে হবে। এই কথাটা আমি এখন এই যে কথাটা যেটা লেখা আছে এখানে, আমাদের দৈনন্দিন জীবনে আমরা কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে থাকি? আমরা আমাদের দৈনন্দিন জীবনে দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করে থাকি। যেমন ধরো তোমরা কেউ কি কই গেলা, ধরো আইসক্রিম দোকানে গিয়ে গিয়ে বললাম মামা আমাকে একটা কোন আইসক্রিম দেন। তো ওই কোন আইসক্রিমটার দাম কত? ওই কোন আইসক্রিমটার দাম যেমন ধরো কত হলো, 45 টাকা বা 50 টাকা। তো এই 45 টাকা বলো আর 50 টাকা বলো, এখানের মধ্যে পুরোটা কিন্তু দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা মূলত ব্যবহার করে থাকি। তার মানে আমি বুঝালাম যে আসলে আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমরা যত সংখ্যা পদ্ধতি ব্যবহার করি না কেন, বা আমরা যে কোনো জিনিস কিনি না কেন, সবগুলো কিন্তু আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতেই কিনে থাকি। এখন এখান থেকে আরেকটা কথা তোমাদেরকে বলি, বেজ বা ভিত্তি, যেমন ধরো ধরো বেজ বা ভিত্তি মেনশন করা নাই। এখন তুমি দেখতেছো যদি এখানে এরকম 2 লেখা থাকে, তাহলে তুমি বলতেছো কি 2 লেখাটা থাকলে তুমি বুঝতেছো বাইনারি।
মনে করো এখানে 8 লেখাটা থাকলে তুমি বুঝতেছো অক্টাল, এখানে মনে করো 10 এই যে 16 লেখাটা থাকলে মনে করো হেক্সাডেসিমাল। কিন্তু যদি এখানে ধরো 10 লেখাটা থাকলে তুমি বুঝতেছো দশমিক, দশমিক তুমি বুঝো। কিন্তু তোমার কাছে যদি কোনো এরকম বেজবৃত্তি না দিয়ে, ধরো আমি তোমাকে বললাম লেখা আছে 225 আর কিছুই লেখা নাই, কি লেখা আছে 225 আর কিছুই লেখা নাই, তাহলে তখন তোমাদের প্রশ্ন আসতে পারে আচ্ছা তাহলে এটা কোন সংখ্যা পদ্ধতিতে আছে। বেজ বা বৃত্তি যদি মেনশন করে দেওয়া না থাকে তাহলে তোমাকে বুঝতে হবে এটা দ্বারা দশমিক সংখ্যা পদ্ধতিতে আছে। তাহলে এখান থেকে আমি কি শিখলাম, আমি এখান থেকে এই কথাটা শিখলাম যদি বেজা ভিত্তি মেনশন করে দেওয়া থাকে দশমিকের তাহলে তো আমি বুঝলাম এটা একটা দশমিক সংখ্যা পদ্ধতি। আর যদি বেজা ভিত্তি মেনশন করে দেওয়া নাও থাকে তাও বুঝবো এটা দ্বারা আমরা কি বুঝবো দশমিক সংখ্যা পদ্ধতি। আশা করি কথাটা ক্লিয়ার। এবার আসি তাহলে আমাদের পড়ায় আসি। এখন আমাদেরকে আমরা তাহলে প্রথম লাইনে কি বলা আছে, আমরা আমাদের দৈনন্দিন জীবনে কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে থাকি, দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করে থাকি। কিন্তু কম্পিউটারে বাইনারি, অক্টাল কিংবা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয়। এখন কম্পিউটারের ভিতরের বিষয়গুলো জানার জন্য আমাদেরকে তিনটা কথা এখানে ওনারা বলতেছে। দশমিক সংখ্যা থেকে ওনারা আমাদেরকে বলতেছে যে দশমিক সংখ্যা থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি রূপান্তর, আরেকটা কথা বলতেছে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতি রূপান্তর, আরেকটা বলতেছে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালের মধ্যে পারস্পরিক রূপান্তর। ওনারা আসলে মূলত বলতেছে এক নম্বরে বলতেছে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে, মনে করো এখানে 10 লেখা আছে, এই দশমিক সংখ্যা পদ্ধতি থেকে তোমাকে ধরো তোমাকে দশমিক সংখ্যা পদ্ধতি তোমাকে বলবে এরকম বাইনারিতে নেওয়ার জন্য, অথবা দশমিক সংখ্যা পদ্ধতি থেকে তোমাকে বলবে, আচ্ছা আমি পরবর্তী লাইনে লিখি। আবার মনে করো প্রশ্নে তোমাকে দশমিক সংখ্যা পদ্ধতি দেওয়া থাকবে, এটা থেকে তোমাকে বলবে ধরো অক্টালে নেওয়ার জন্য। আবার মনে করো দশমিক সংখ্যা পদ্ধতিতে প্রশ্ন দেওয়া থাকবে, তোমাকে বলবে এখান থেকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করার জন্য। এই কথাটাই বললো দশমিক সংখ্যা পদ্ধতি থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। আমরা আমাদের টোটাল এইগুলোর উপর আজকে আমরা মূলত এইটার উপরে মূলত আলোচনা করব। এখানে মূলত কি বললো, দশমিক সংখ্যা পদ্ধতি থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। এখন এই দুইটা কি জিনিস আমরা এগুলা আস্তে আস্তে শিখবো। তো আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করব শুধু ওটাই মাথায় রাখবো, আমরা আমাদের আজকের আলোচনা বিষয়টা হবে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। তো আমরা তো টোটাল সংখ্যা পদ্ধতি জানি 4টা, দশমিক, অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমাল। তো এখন দশমিক থেকে নিব, তাহলে আমার কাছে রাস্তা আছে কয়টা, 3টা। কারণ দেখো একটু বুঝো, আমার কাছে রাস্তা আছে টোটাল 4টা। মনে করো এই একটা রাস্তা আছে, এই একটা রাস্তা, এই একটা রাস্তা, এই একটা রাস্তা, তো 4টা রাস্তা আছে। এখন 4টা রাস্তার মধ্যে এখন আমাকে বলতেছে এই রাস্তা থেকে যাব। এখন এই রাস্তা থেকে তাইলে এই একটা রাস্তা আছে, এই একটা রাস্তা আছে, এই একটা রাস্তা আছে। তাহলে এখন আমাদের যাওয়ার রাস্তা কয়টা, 4টা। তবে একটা থেকে যাব কয় জায়গার মধ্যে যাওয়া যাবে, একটা থেকে 3 জায়গার মধ্যে যাওয়া যাবে। এখন আমাদের তাহলে আজকে আমরা যেটা শিখবো সেটা হলো মূলত এই দশমিক সংখ্যা পদ্ধতি থেকে, দশমিক থেকে আমরা যাব বাইনারিতে, দশমিক থেকে আমরা যাব বাইনারিতে, দশমিক থেকে আমরা যাব অক্টালে, দশমিক থেকে আমরা যাব কিসে, দশমিক থেকে আমরা যাব হেক্সাডেসিমেলে। তো আমরা আজকে এইগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আজকের আমাদের আলোচনাটা বিষয়টা হলো দশমিক সংখ্যা পদ্ধতি থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। যে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে যাব বাইনারিতে অথবা অক্টালে অথবা হেক্সাডেসিমেলে। তো আমরা স্টেপ বাই স্টেপ এখন এগুলো নিয়ে আলোচনা করব। কথা ক্লিয়ার? ওকে। তো তোমাদেরকে আমি এভাবে একটা আলোচনা করছিলাম, মনে আছে কিনা, ধরো 235.56 এরকম ছিল। আগের ক্লাসে আমি কথাগুলো বলছিলাম। এই পয়েন্টের নাম কি ছিল, এটার নাম ছিল রেডিক্স পয়েন্ট। এটার নাম কি ছিল, এটার নাম ছিল রেডিক্স পয়েন্ট। আর রেডিক্স পয়েন্টের আগের অংশটাকে আমরা বলতাম কি, আগের অংশটাকে আমরা বলতাম পূর্ণাংশ। আগের অংশটাকে আমরা কি বলতাম, পূর্ণাংশ। আর পরবর্তী অংশটাকে আমরা কি বলি, পরবর্তী অংশটাকে আমরা বলে থাকি মূলত ভগ্নাংশ। তো আমাদের দশমিক থেকে বাইনারিতে বা অক্টালে বা হেক্সাডেসিমেলে যে আমরা যে রূপান্তর করব, আমরা এটার জন্য দুইটা আলাদা আলাদা বিষয় রূপান্তর শিখবো। একটা হলো পূর্ণাংশের জন্য শিখবো, আর একটা ভগ্নাংশের জন্য শিখবো। একটা পূর্ণাংশের জন্য শিখবো, একটা ভগ্নাংশের জন্য শিখবো। তা আমি আবার বলতেছি, আমাদের আজকে আলোচনাটা হবে এই দশমিক সংখ্যা পদ্ধতি। এই একটা রাস্তা আছে, এই রাস্তা থেকে বাইনারিতে যাব, এই রাস্তা থেকে অক্টালে যাব, এই রাস্তা থেকে কই যাব, হেক্সাডেসিমেলে যাব। এখন এটার জন্য আমি মুখে কথা যেগুলো বলবো এগুলো আমার শিটে দেওয়া আছে। তো আমরা শুরু করি। এখন দেখো লেখা আছে যে কোনো দশমিক সংখ্যা কয়টা অংশ থাকতে পারে, দুইটা অংশ। একটাকে বলা হয় পূর্ণাংশ, আরটাকে কি বলা হয়, ভগ্নাংশ। এই একটা পূর্ণাংশ, একটা ভগ্নাংশ। তো আমরা এখন আগে পূর্ণাংশের জন্য শিখবো, এরপরে ভগ্নাংশের জন্য শিখবো। এবার আসি দেখো, লক্ষ্য করো, এবার আসি দেখো, লক্ষ্য করো, খুব মনোযোগ দিবা।
তো এখন আমরা শিখবো শুরুতে দশমিক থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি রূপান্তর এবং পূর্ণাংশের ক্ষেত্রে শিখবো। তো এর আগে আমরা সরাসরি শুরু করে দিই আমরা ডেসিমেল বা দশমিক থেকে। ডিইসিআই ডেসিমেল, ডেসিমেল মানে দশমিক, ডেসিমেল মানে কি দশমিক, ডেসিমেল টু বাইনারি। হ্যাঁ, তো আমরা দশমিক থেকে বাইনারিতে যাওয়াটা শিখবো। দশমিক থেকে কই যাব? বাইনারিতে, বা বাংলা যদি লিখি দশমিক সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। এটা শিখবো আজকে আমরা শুরুতে। কি শিখবো? দশমিক সংখ্যা পদ্ধতি থেকে কিসে? বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। কার জন্য? এটা আমরা শিখবো পূর্ণাংশের ক্ষেত্রে। কার জন্য? পূর্ণাংশের ক্ষেত্রে। পূর্ণাংশের ক্ষেত্রে। তো আমরা এখন একটা শিখবো। আমি আবার বলি ভাই, দশমিক থেকে বাইনারি, অক্টাল কিংবা হেক্সাডেসিমাল যাই আছে তিনটা কেন, তুমি যদি একটা ভালো করে বুঝো, তাহলে তোমার জন্য আর কোনো প্রবলেম নাই। আমি আবার বলি, একটা ভালো করে বুঝো। দশমিক সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। যেমন ধরো আমি তোমাকে বললাম 21, এখানে 10, এই যে 10 মানে দশমিক, আমাকে যাওয়ার জন্য বলতেছে কই? আমাকে যাওয়ার জন্য বললো বাইনারিতে। এখন কিভাবে যাব? খুব খুব মনোযোগ দিবা, এত সুন্দর, এত ইজি। দেখো, তোমাকে বললো দশমিক থেকে বাইনারিতে, তুমি আগে 21 লিখবা, লিখছো। এখন তুমি যে সংখ্যা পদ্ধতির রূপান্তর যাইবা, মানে তুমি যাইতেছো দশমিক থেকে বাইনারিতে, তো তুমি যে সংখ্যা পদ্ধতিতে যাবা তার বেস বা ভিত্তি দ্বারা ভাগ করব। কিভাবে? আমাকে বললো 21 কে বাইনারিতে নেওয়ার জন্য, তাহলে বাইনারিতে যাব, তার বেস বা ভিত্তি কত? 2। তাহলে আমি এই 21 কে 2 দ্বারা ভাগ করব। কত দ্বারা ভাগ করব? 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করব, এই যে 2 দ্বারা ভাগ করব। এখন 21 কে তুমি 2 দ্বারা ভাগ করো। 21 কে তুমি 2 দ্বারা ভাগ করলে কত আসে দেখো তো? 21 কে তুমি 21 কে যদি 2 দ্বারা ভাগ করো, এই 21 ভাগ 2, তাহলে কত আসে? 10 দুগুণে 20, ভাগশেষ কত? 1। তাহলে এখানে 10 দুগুণে কত? 20, ভাগফলটা এখানে বসাবো। আর এখানে কি লিখবো আমরা? এখানে আমরা ভাগশেষ বসাবো, তো আমরা উপরে লিখে দিই ভাগশেষ। উপরে লিখে দিব কি? ভাগশেষ। তাহলে তুমি 21 কে 2 দ্বারা ভাগ করছো, 10 দুগুণে 20, তাহলে ভাগশেষ কত থাকলো? ভাগশেষ 1 থাকলো। এই যে ভাগশেষ লিখলাম 1। আশা করি এতটুকু কথা ক্লিয়ার। তুমি আবার ওই ভাগফলটাকে সেম বেস বা ভিত্তি দ্বারা আবার ভাগ করবা, আবার 2 দ্বারা ভাগ করো। 10 কে তুমি 2 দ্বারা ভাগ করো, 10 ভাগ 2 কত হয়? 5 দুগুণে কত? 10, তাহলে ভাগশেষ কত? 0। তাহলে ভাগফল এখানে বসাও, 5 দুগুণে 10, ভাগশেষ নাই। নাই মানে তুমি 0 হলো বসাতে হবে, তাহলে 0 বসাবো, 0। আবার তুমি তাকে ওই বেস বা ভিত্তি দ্বারা ভাগ করো, তাহলে 5 কে আবার তুমি 2 দ্বারা ভাগ করো। 5 কে তুমি 2 দ্বারা ভাগ করলে 2 দুগুণে কত? 4, ভাগশেষ 1। তাহলে এখানে ভাগফল 2 আর ভাগশেষ কত? 1। আবার তুমি 2 দ্বারা ভাগ করো, তো 2 একে 2, ভাগশেষ নাই মানে কত? 0। কিভাবে দেখো? এই যে 2 কে আমি পাশে লিখি, এই যে 2 কে তুমি 2 দ্বারা ভাগ করো, 2 একে 2, ভাগশেষ নাই মানে কত? 0। আবার তুমি এটাকে 2 দ্বারা ভাগ করবা। এখন এই 2 দ্বারা ভাগ করবে, এবার শোনো, ভিতরের সংখ্যাটা যদি ছোট হয় আর বাহিরে যাকে তুমি ভাগ করবে ওটা যদি বড় হয়, দেখো ভিতরে 1 আর বাইরে কত? 2 না? তাহলে ভিতরটা থেকে যদি বাহিরেরটা বড় হয়, ভিতরটা যদি ছোট হয় বাহিরেরটা থেকে, তাহলে সরাসরি এখানে 0 বসাতে হয়। কত বসাতে হয়? 0। ভিতরেরটা থেকে যদি বাহিরেরটা বড় হয়, ভিতরেরটা যদি ছোট হয়, বুঝবা, ভিতরের সংখ্যাটা যদি ছোট হয় আর বাইরে যেটা দিয়ে তুমি ভাগ করতেছো ওটা যদি বড় হয়, তাহলে সরাসরি এখানে কত বসাবা? 0। 0 বসানোর পরে এখানে যে থাকবে, এখানে 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 যে থাকবে তাকে এখানে বসাই দেওয়া লাগবে। আমার কথা বোঝা গেল? আমি আবার পুরোটা বলি, খুব মনোযোগ দিবা। আমাকে যখন দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতে বলবে, তখন আমি যে সংখ্যা পদ্ধতিতে যাব তার বেস বা ভিত্তি দ্বারা এই 21টাকে ভাগ করব, আর এ পাশে ভাগশেষকে জমা রাখবো। তাহলে 21 কে যদি 2 দ্বারা ভাগ করো, কত আসে? 10 দুগুণে
20, 10 দুগুণে কত? 20। তাহলে 20 10 বসালাম, তাহলে বাকশেষ কত? বাকশেষ 1। বাকশেষ কত আছে? 1। এই যে বাকশেষ 1 বসালাম। আবার 10কে ওই বেজ্জমিতি দ্বারা ভাগ করব, তাহলে 5 দুগুণে 10, বাকশেষ নাই মানে 0। আবার ওই 5কে 2 দ্বারা ভাগ করব, 2 দুগুণে 4, বাকশেষ কত? 1। আবার ওই 2কে ওই 2 দ্বারা ভাগ করব। এখন প্রশ্ন হলো আমি কতক্ষণ পর্যন্ত ভাই এই ভাগ করাটা ঠিক রাখবো? যতক্ষণ পর্যন্ত না এই পাশে কে বসছে দেখো তো, এই পাশে গুলো কি ভাগফল না? যতক্ষণ পর্যন্ত না এই ভাগফলের মান জিরো না আসবে, যতক্ষণ পর্যন্ত ভাগফলের মানটা কত না আসবে? জিরো না আসবে, ততক্ষণ পর্যন্ত তুমি এরকম বারবার বারবার ভাগ করবা। প্রশ্ন হলো কখন ভাগ করা, আমার ভাগ করাটা স্টপ করব? যখনই এই ভাগফলের জায়গায় জিরো চলে আসবে, যখনই এই ভাগফলের জায়গাটায় জিরো চলে আসবে, তখনই আমার ভাগ করা প্রক্রিয়াটা কি করে দিব? স্টপ করে দিব। আমার কথা কি ক্লিয়ার? ওকে। এবার আমি আসলে তোমাকে এই বাইনারি থেকে দশমিক থেকে বাইনারি সংখ্যা পদ্ধতির রূপান্তরটা আমি বলছিলাম, তুমি যদি এটা ভালো করে বুঝো বাকি সব বুঝে ফেলবা। কি রকম? এখন দশমিক থেকে তুমি যখন বাইনারিতে যাচ্ছ তখন তুমি 2 দ্বারা ভাগ করতেছো। এবার যদি তোমাকে প্রশ্ন বলে দশমিক থেকে অক্টালে যাও, তাহলে তুমি 8 দ্বারা ভাগ করবা। এবার তোমাকে যদি বলে দশমিককে যদি তোমাকে বলে হেক্সাডেসিমেলে যাও, তাহলে তুমি 16 দ্বারা ভাগ করবা। যদিও আমি এগুলো একটু স্টেপ বাই স্টেপ শিখাবো, তবে আমি তোমাদেরকে আগেই বলে রাখলাম যে একটা যদি ভালো করে শিখো তাহলে সব ভালো করে পারবা। এখন আমি এখানে সবগুলো মাঝখানে দাগ দিয়ে দিই, এটা দ্বারা আবার মনে করো না বিয়োগ, এটা জাস্ট এটা দ্বারা দাগ দিয়ে দেওয়া, এখানে আদার্স কিছু বুঝাচ্ছে না। এখান থেকে এখানে আদার্স কিছু বুঝায় না, জাস্ট আমরা দাগ দিয়ে রাখবো। তো এখন আমি তাহলে কি বুঝলাম, দশমিক সংখ্যা পদ্ধতিকে যদি বাইনারিতে রূপান্তর করতে বলে তখন ওই বাইনারি বেজভিত্তি 2 দ্বারা ভাগ করব। এই পাশে বসাবো ভাগফল, এই পাশে বসাবো ভাগশেষ, এই পাশে বসাবো ভাগফল, এই পাশে বসাবো কাকে? ভাগশেষকে বসাবো। এরপর একটা কথা বলছিলাম, যদি ভিতরের ঘরটা যদি ছোট সংখ্যা হয়, বাইরেটা যদি বড় হয়, তাহলে সরাসরি জিরো বসাই, এখানে যে থাকবে তাকে আমরা এখানে বসাই দিব। আশা করি আমার কথাটা তোমাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এবার আসি দেখো, এখন আসি দেখো, আমি এটা মুছে ফেলি। হ্যাঁ, এখন আমরা এটাকে কিভাবে সাজাই লিখবো? সাজাই লিখবো কিভাবে দেখো, এই বাক্সেস গুলাকে তুমি যদি নিচ থেকে উপরে সাজিয়ে লেখো, এই বাক্সেস গুলাকে ভাগফল বলি নেই, বাক্সেস গুলাকে যদি নিচ থেকে উপরে সাজিয়ে লেখো, তাহলে সেটাই আমাদের কাঙ্ক্ষিত বাইনারি মান। তাহলে এবার আসি দেখো, নিচ থেকে আমি একটু সাজাই লিখি, আর আগে 21 10 লিখি রাখি, 21 10, তোমরা এই পাশে লিখবা। আচ্ছা আমি এই পাশে না লিখে এই পাশে লিখে না, তোমরা ওর এই পাশে লিখবা। সুতরাং 21 10 সমান, এবার আসি নিচ থেকে উপরে সাজিয়ে লেখো, নিচে কি আছে? 1, এরপর 0 1 0 1, তো সাজিয়ে লেখো 1 0 1 0 1, আর এখানে কত বসাবো? 2 বসাবো। এটাই হলো আমার কাঙ্ক্ষিত কার মান, এটি হলো আমার কাঙ্ক্ষিত বাইনারি মান। আশা করি কথাটা ক্লিয়ার এবং সবাই বুঝারই কথা। এবার আসি দেখো, তাহলে আমরা এটা তো ক্লিয়ার হয়ে গেলাম কিভাবে আমরা আসলে বাইনারিতে রূপান্তর করা হয়। আরেকটা দেই দেখো, আরেকটা দেই মানে আরেকটু বড় করে দিই, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। মনে করো তোমাকে আমি বললাম যে আরেকটা সংখ্যা, যে সাপোজ আমরা আমাদের এখান থেকেই কিছু উদাহরণ দেখাই, কিছু উদাহরণ বলি। এই যে একটা উদাহরণ দেওয়া শুরু করি আমরা। তো আমাদের আরেকটা উদাহরণ হলো, যেমন ধরো 37 10 ওয়াট বাইনারি, আমাকে বাইনারিতে রূপান্তর করতে বলুন। তো দশমিক সংখ্যাকে বাইনারিতে কিভাবে রূপান্তর করা হবে একটু বুঝো। তো আমরা কি বলছিলাম, এই যে 37 লিখবো, এই পাশে একটা দাগ দিব, এই পাশে একটা কি লিখবো? ভাগশেষ লেখাটা লিখবো, ভাগশেষ। এবার আমি কিসে রূপান্তর করব? বাইনারিতে। তো বাইনারিতে রূপান্তর করতে গেলে তার বেজভিত্তি কত? 2, তো 2 দ্বারা 37কে ভাগ করব। এবার একটু আমি তোমাদেরকে ক্যালকুলেটরে এই কথাটা আমি ইজি একটা অঙ্ক দিয়ে বুঝাবো, তবে তোমরা কিন্তু আমি এটা বড় অঙ্কের জন্য একবারে বুঝাবো। আমার কথা বুঝে গেল? এবার শোনো কিভাবে। তুমি 37কে ক্যালকুলেটরে তুলবা, এই ক্যালকুলেটরে 37 তুলবা, 37 ভাগ 2, ক্যালকুলেটরে 37 ভাগ 2 ক্যালকুলেটরে তুমি তুলবা। এই যে 37কে ক্যালকুলেটরে তুমি 2 দ্বারা ভাগ করবা, ক্যালকুলেটরে 37 কত দ্বারা ভাগ করবা? 2 দ্বারা ভাগ করবা। করার পরে তোমার ক্যালকুলেটরের ডিসপ্লের মধ্যে রেজাল্ট আসবে কত? তুমি যখন এটাকে ক্যালকুলেটরকে যখন এই 37কে যখন তুমি এই 37কে যখন তুমি 2 দ্বারা ভাগ করতেছ, তখন তোমার রেজাল্ট আসতেছে কত? 18.5। 18 পয়েন্ট কত? 5। ক্যালকুলেটর তুমি ক্যালকুলেটর করে দেখবা 18.5 আসবে। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি এটা আমাকে এইভাবে কেন বোঝাচ্ছেন? আসলে আমি তোমাকে এটা বোঝাচ্ছি এই কারণে, ছোট অঙ্কতে আমি তোমাকে ক্যালকুলেটর দিয়ে করাটা যদি শিখাতে পারি,
তাহলে বড় ম্যাথ করার সময় তোমাকে আর কষ্ট হবে না। আমার কথা বোঝা গেল? এই ম্যাথটা কিন্তু আমি মুখে মুখে করাতে পারতাম, বা আমি এখন করাই দিতে পারবো যে মুখে মুখে এটা এইভাবে হবে, ঠিক আছে? কিন্তু ধরো তোমার কাছে যখন বড় বড় ম্যাথ আসবে, তখন তুমি তো মুখে মুখে হিসাব করতে পারবা না, তখন তোমার ক্যালকুলেটর ব্যবহার প্রয়োজন পড়বে। তো এই কারণে আমি ছোট একটা ম্যাথের মধ্যে ক্যালকুলেটর ব্যবহারটা আগে দেখাচ্ছি, যেন এটার সাহায্যে তুমি ওই ম্যাথগুলো করতে পারো। তো 37কে তুমি 2 দ্বারা ভাগ করবা ক্যালকুলেটরে, করার পরে তুমি কি রেজাল্ট পাইবা? 18.5। তো এখানে পূর্ণাংশের মান কত? এই পূর্ণাংশ কত? 18 না? এই পূর্ণাংশ তুমি এখানে বসাই দিবা, এই যে পূর্ণাংশকে বসাইছো, পূর্ণাংশ বস, শুধু পূর্ণাংশ বসাইবা। এবার পূর্ণাংশ কত আছে? 18। 18-র সাথে তুমি 2 গুণ করো। এই 18-র সাথে তুমি কত গুণ করো? 18-র সাথে তুমি 2 গুণ করো। তো 18-র সাথে 2 গুণ করলে কত আসে? 36। তাহলে 18 দ্বিগুণে কত? 36। আমার আছে এখানে কত? 37, পাইলাম 36। তাহলে আমার ভাগশেষ কত থাকলো? 1 থাকলো। আমার কথা কি বোঝা গেল? ওকে। আবার তুমি 18টাকে আবার কত দ্বারা তুমি ভাগ করবা? 2 দ্বারা। এই যে ক্যালকুলেটরে উঠাইবা 18 ভাগ 2। তো তোমার রেজাল্ট আসবে, ক্যালকুলেটর দেখবা শুধু 9 লেখাটা আসবে। তাহলে এই 9 লিখলা। তো এখানে কি ভগ্নাংশ আকারে কোনো লেখা আছে? ভগ্নাংশ মানে পয়েন্টের পরে কোনো লেখা আছে? ভগ্নাংশ আকারে যদি কোনো লেখা না আসে, তাহলে বুঝতে হবে ভাগশেষ কত? 0। তো তুমি ভাগশেষ 0 বসাইছো। এবার আবার তুমি 9কে 2 দ্বারা ভাগ করবা। এই 9কে 2 দ্বারা ভাগ করো, 9 ভাগ 2। তো ক্যালকুলেটর তোমার 9 ভাগ 2 দিলে রেজাল্ট আসবে 4.5। এবার এখানে পূর্ণাংশ কত বলো তো? 4। তো তুমি এখানে 4 বসাইবা। এবার 4 এর সাথে 2 গুণ করে দাও। এই যে 4 ইনটু 2 সমান কত? 4 দুগুণে 8। তাহলে 8 হলো, বাট আমার আছে কত? 9, 1 কম, তাহলে আমি এই 1 বসাই দিব। আবার তুমি 4কে 2 দ্বারা ভাগ করো। এই যে 4 ভাগ 2 ক্যালকুলেটরে। তো 4 ভাগ 2 দিলে রেজাল্ট কত আসবে? 2। এই যে 2 আসলো এখানে। তো এই যে তোমার ভগ্নাংশ আকার কিছু নাই, মানে ভাগশেষ কত? 0। আবার তুমি 2কে 2 দ্বারা ভাগ করো, 2 একে 2। এরপরে ভাগশেষ নাই, মানে 0। আবার তুমি 2 দ্বারা ভাগ করো। তো 2 দ্বারা ভাগ করলে ভিতরটা ছোট বাইরেটা বড় হয়ে গেল। তো ভিতরটা ছোট বাইরেটা বড় হয়ে গেলে সরাসরি এখানে কত বসাবো? 0 বসাবো। আর এখানে যে থাকবে তাকে আমরা এখানে বসাই দিব। এরপরে আমাদের কি নিয়ম? এরপর নিচ থেকে উপরে কি করব? সাজিয়ে লিখবো। উপর নিচ থেকে উপরে ভাগশেষ গুলোকে সাজিয়ে লিখলে আমার কাঙ্ক্ষিত কি চলে আসবে? বাইনারি সংখ্যা চলে আসবে। তাহলে 37 10 সমান 1 0 0 1 0 1। এখানে কত বসাবো? 2 বসাবো। আশা করি কথাগুলো ক্লিয়ার। আশা করি এই ম্যাথটা তোমাদের সবার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এখন আমরা এই ম্যাথটা আসলে তোমাদেরকে এইভাবে কেন দিলাম, বা আমি প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি এই ম্যাথটা আমাকে এইভাবে না বুঝাই, আপনি তো আমাকে একটু আগে যে ম্যাথটা যেভাবে বুঝালেন আপনি ওইভাবে তো বুঝাতে পারতেন। আসলে আমি আবারও বলতেছি যে আমাদের ম্যাথ যখন আমরা আর একটু যখন বড়র মধ্যে চলে যাব, তখন দেখা যাবে কি হয়ে যাবে যে আমার এই ম্যাথ গুলা করতে গেলে দেখা যাবে আর ওই রকম মুখে মুখে ভাগ করা যাবে না, তখন আমার ক্যালকুলেটরের সাহায্য লাগবে। তো ক্যালকুলেটরের সাহায্যের ব্যবহারটা আমি ছোট থেকেই শুরুতে শেখানো শুরু করতেছি, যেন আমি বড় ম্যাথ করতে গেলে আর তোমাদের প্রবলেম না হয়। আমি কিভাবে করছি আবার একটু বুঝাই। আমার কাছে যখন দশমিকে দেওয়া থাকবে, দশমিক থেকে ধরো আমাকে বাইনারিতে রূপান্তর করতে বলবে, তো দশমিক সংখ্যা পদ্ধতি থেকে যে সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে আমাকে বলবে, ওই সংখ্যা পদ্ধতি বেস বা ভিত্তি দ্বারা ভাগ করব। তো আমাকে বললো 37 থেকে কিসে যাওয়ার জন্য? বাইনারিতে। তো 2 দ্বারা ভাগ করব। তো তুমি ক্যালকুলেটর আগে 37 লেখাটা তুলবা, তোলার পর এটাকে ভাগ চিহ্ন দিয়ে 2 লিখবা, লেখার পরে তোমার ক্যালকুলেটর রেজাল্ট আসবে 18.5। তো আমার কথা হলো তুমি কি করবে? এখানে পূর্ণাংশ যে লেখাটা আছে না, পূর্ণাংশ, পূর্ণাংশ ভগ্নাংশ তো বুঝি, দশমিকের আগের অংশটাকে পূর্ণাংশ বলি, দশমিকের পরের অংশটাকে ভগ্নাংশ বলি। তো এই পূর্ণাংশটাকে বসাবো, 18 বসালাম। এবার আমি কি করব? এবার এই 18-এর সাথে এই দুইটাকে গুণ করব। তো 18-এর সাথে 2 গুণ করলে কত? 18 2 গুণ 36। তো আমার আছে 37, কত কম? 1 কম, তাহলে ভাগশেষ 1। এরপর আবার 18 আবার 2 দ্বারা ভাগ করব। মানে বিষয়টা হলো তুমি যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করবা, ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি দ্বারা তুমি বারবার বারবার ভাগ করবা। কতক্ষণ পর্যন্ত ভাগ করবা? যতক্ষণ পর্যন্ত না ভাগফলের মান 0 না আসবে, ততক্ষণ পর্যন্ত তুমি বারবার কি করবা? ভাগ করতে থাকবা। এরপরে আবার 2কে 18কে সে 2 দ্বারা ভাগ করব। তো 18 ভাগ 2 যখন ক্যালকুলেটর দিবা, শুধু 9 লেখাটা আসবে, ভগ্নাংশ লেখাটা আসবে না। যখন ক্যালকুলেটরে যখন ভগ্নাংশের মতো কোনো লেখা আসবে না,
তখন কি করব, তখন আমাদেরকে মাথা রাখতে হবে এই ভাগশেষের মান কত, শূন্য। মনে করো কোনো সংখ্যাকে তুমি ভাগ করছো, যেমন ধরো 4 কে তুমি 2 দ্বারা ভাগ করছো ক্যালকুলেটরে, শুধু লেখাটা আসবে শুধু 2, তো 2 লেখা আসা মানে ভাগশেষ কত, শূন্য। তো তুমি ক্যালকুলেটর যখন 18 কে 2 দ্বারা ভাগ করবা তখন 9 আসবে, তো 9 আসা মানে ভাগশেষ কত, শূন্য। আবার 9 কে তুমি ক্যালকুলেটর 2 দ্বারা ভাগ করবা, দেখবে রেজাল্ট আসবে 4.5। তুমি কি বসাবা ভাগফলের জায়গায়, এই যে পূর্ণাংশের মধ্যে যে বসে আছে, এই যে পূর্ণাংশে যে বসে আছে এই লেখাটাকে তুমি বসাবে এখানে, এই যে ভাগফলের জায়গায় বসাবা। তো ভাগফলের জায়গায় বসানোর কারণে কি হলো, 9 কে 2 দ্বারা ভাগ করছে 4.5, তো 4 বসালাম। তো 4 এর সাথে আবার 2 গুণ করে, এই 4 এর সাথে এই 2টাকে গুণ করে দিব। তো 4 দুগুণে কত, 8। তো কত কম লিখছি, 1 কমে 1। আবার 4 কে 2 দ্বারা ভাগ করব, তো 4 কে 2 দ্বারা ভাগ করলে কত আসবে, 4 কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল কত, 2 আসবে, 2 বসালাম। তো কোনো 2 আসা মানে এখানে আমার কাছে কি নাই, পয়েন্ট সামথিং নাই, তার মানে ভাগশেষ কত, শূন্য। আবার 2 কে তুমি 2 দ্বারা ভাগ করো, ভাগ করলে কত, ভাগফল আসবে 1, তো কিছু নাই মানে ভাগশেষ কত, শূন্য। এরপর আমি বলছিলাম যে দেখো 1/2, তো ভিতরটা ছোট বাইরেরটা বড়, তো ভিতরটা ছোট হয়ে বাইরেরটা যদি বড় হয় তাহলে সরাসরি এখানে 0 বসাই, এখানে যে থাকবে এখানে যে থাকবে তাকে আমরা এখানে বসাই দিব। আশা করি এই ম্যাথটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এরপর আসি আরেকটা ম্যাথ আমি তোমাদেরকে করাচ্ছি, আরেকটা ম্যাথ আমি করাবো 99টা আমি করাবো। 99টা করার পরে বাকি 3টা প্রশ্ন তোমাদেরকে আমি বাড়ি কাজ দিব। আচ্ছা আমি একটু সিম্পল ভাবে আরো সহজ ভাষায় আরো একটা দুইটা করাই আগে। আমি এটা তো করালাম, এখন আমি এটা আগে করাই। এই যে 4 নম্বরটা একটু করাচ্ছি দেখো তোমাদেরকে বোঝানোর জন্য। তো 36 36 10 কিসে যাব, হোয়াট, বাইনারিতে যাব। তো আমি কি বলছিলাম যে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব পূর্ণাংশের বেলায় আমরা তার বেস বা ভিত্তি দ্বারা ভাগ করব। তো প্রশ্ন আসতে পারে যে ভাই আমি পূর্ণাংশ কিভাবে বুঝবো। আমি আবারও বলি, পয়েন্ট না লিখে যদি শুধু পয়েন্ট ছাড়া যদি কোনো লেখা আসে তখন সেটাকে পূর্ণাংশ বলে। এখানে আমার আমার এই শীটের মধ্যে পূর্ণাংশ ভগ্নাংশ দুইটার মানে দেওয়া আছে। যেমন দেখো 0 পয়েন্ট সামথিং লেখাটা আছে না, এটা দেখলে তুমি বুঝতে পারো দ্বারা ভগ্নাংশ। আর তুমি দেখো এখানে 79 99 37 88 এগুলাকে বলা হয় পূর্ণাংশ, মনে থাকবে। ওকে, তো 37 10, এই যে 36 10 কিভাবে করব, আগে এখানে আমি 36 লিখবো, আর এখানে আমি কি লিখবো, ভাগশেষ লেখাটা লিখে দিব। ভাগশেষ লেখাটা কি করব, লিখে দিব। তো এবার আসি আমি কত দ্বারা ভাগ করব, 2 দ্বারা ভাগ করব। তো ক্যালকুলেটরে তুমি এই যে 36 লেখাটা লিখবা, ক্যালকুলেটরে 36 লিখে ভাগ দিয়ে 2 লিখবা, দেখবা রেজাল্ট আসবে কত, 18। তাহলে 18 তুমি বসাই দাও। তো এখানে কি পয়েন্ট সামথিং কোনো লেখা আসছে, আসে নাই, মানে ভাগশেষ কত, শূন্য। তাহলে আমি একটা দাগ দিব, এটা দিয়ে এখানে 0 বসাবো, ভাগশেষ। এরপরে আসি আবার 2 দ্বারা ভাগ করব। তো তুমি 18 কে ক্যালকুলেটরে 18 ভাগ 2 লেখো, দেখবা 9 লেখাটা আসবে। তাহলে তুমি শুধু এখানে 9 লেখাটা লিখবা, এখানে ভাগশেষ ভগ্নাংশ আকার কিছু নাই, মানে ভাগশেষ কত, শূন্য। আবার তুমি 2 দ্বারা ভাগ করো, 9 ভাগ কত, 2। তো 9 কে তুমি 2 দ্বারা ভাগ করলে তাহলে আসবে কত, 4.5। তাহলে এখানে পূর্ণাংশের মান কত আসছে, পূর্ণাংশ কত, এই যে 4। এই তুমি এখানে আগে 4 লেখো, লেখার পরে তুমি ক্যালকুলেটর থেকে 4 লিখলে, লিখে অন বাটন ক্লিক করে এবার 4 এর সাথে 2 গুণ করো। 4 দুগুণে কত, 8, 4 দুগুণে 8, এই যে 4 এর সাথে 2 গুণ, 4 দুগুণে 8, বাট আমার এখানে আছে 9, তাহলে কত কম আছে, 1 কম আছে, 1। আবার তুমি কি করবা, 2 দ্বারা ভাগ করবা, তুমি 4 কে আবার 2 দ্বারা ভাগ করো। তো 4 কে 2 দ্বারা ভাগ করলে কত, 2 দুগুণে 4, তাহলে এখানে 2 বসাবো। তো এখানে পূর্ণাংশ পরে কোনো কিছু নাই, মানে ভাগশেষ কত, শূন্য। আবার তুমি 2 দ্বারা ভাগ করো, তো 2 কে তুমি যদি 2 দ্বারা ভাগ করো ক্যালকুলেটরে, দেখবা যে 2 একে 2, 1 লেখাটা আসতেছে, 1 লেখাটা এখানে আসবে। তো ভগ্নাংশ ভাগশেষ নাই মানে কত, শূন্য। আবার তুমি 2 দ্বারা ভাগ করো। তো আমি বলছিলাম ভিতরটা যদি ছোট হয় বাইরেটা যদি বড় হয় তাহলে সরাসরি এখানে শূন্য বসাই, এখানে যে বসবে তাকে আমরা এখানে বসাই দিব। এরপরে আমি কি বললাম, এই বাক্সেস গুলাকে নিচ থেকে উপরে সাজিয়ে লিখলে, এই বাক্সেস গুলাকে নিচ থেকে উপরে সাজিয়ে লিখলে কি পাবো, কাঙ্ক্ষিত আমার বাইনারি সংখ্যা পাবো। তাহলে এখানে আমি লিখতে পারি, সুতরাং 36 10 সমান রেজাল্ট কত আসবে, 1 0 0 1 0 0, এখানে কত বসাবো, 2 বসাবো। এটাই হলো আমার কাঙ্ক্ষিত কি, কাঙ্ক্ষিত রেজাল্ট। আশা করি তোমরা এই দশমিক সংখ্যাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করা লাগে এটা আমরা আশা করি ক্লিয়ার হয়ে গেল, বা আমরা বুঝলাম মোটামুটি ভাবে কিভাবে করতে হয়। এবার আসি দেখো, আমি এবার কিছু কথাবার্তা, আরেকটা ম্যাথ আমি তোমাদেরকে দেখাচ্ছি, যে 99 এই ম্যাথটা একটু দেখাচ্ছি, তোমরা খুব মনোযোগ দিবা। দেখো, তো আমাদের বাড়ি কাজ থাকবে এই ম্যাথটা, আর এই ম্যাথটা বাড়ি কাজ থাকবে। আর আমি 1 করালাম, 4 করালাম, আর 99টা এটা করাই দিব। হ্যাঁ, 99টা। তো ধরো 99 কত দেওয়া আছে, 99 10 লেখাটা আছে। তো 99 10 হোয়াট, কিসে যাব, বাইনারিতে যাব। তো আমরা 99 এখানে লেখাটা লিখবো। তো এখানে কি লিখবো,
এখানে বাকশেষ লেখাটা লিখবো, কি লিখবো? বাকশেষ লেখাটা লিখবো। তো লেখার পরে আমরা এখান থেকে কত দ্বারা ভাগ করব? 2 দ্বারা। এবার দেখো ক্যালকুলেটর নিবা, এইটা একটু বড় মান চলে আসছে না? এখন কিন্তু তুমি মুখে মুখে পারবা না, এখন তোমার ক্যালকুলেটরের ব্যবহার প্রয়োজন আছে। এবার তুমি ক্যালকুলেটর তুলবা 99 ভাগ 2। তো তুমি যখন ক্যালকুলেটরে 99 ভাগ 2 লিখবা, এই যে 99 ভাগ 2, তো ক্যালকুলেটর রেজাল্টটা আসবে কত? 49.5। তো তুমি এখানে কত বসাইবা? এই পূর্ণাংশটাকে বসাইবা, এই পূর্ণাংশ বসাও 49। এরপরে তুমি পুরোটা বসাবে না, শুধু পূর্ণাংশ বসাবে 49। এবার তুমি কি করবা? 49 এর সাথে 2 গুণ করবা। 49 এর সাথে 2 গুণ করলে রেজাল্ট আসে 98। আমার এখানে রেজাল্ট আছে 99। তো আমি গুণ করলে পাইলাম 98 আর আমার আছে 99। তাহলে এবার এই 99টা থেকে আমার ওই 98টাকে বিয়োগ করে দাও। বিয়োগ করলে বিয়োগ ভাগশেষ কত আসবে? 1। তাহলে এই ভাগশেষ বসাবো 1। এরপর আবার তুমি 49কে সেই 2 দ্বারা ভাগ করো। তো তুমি এবার কি করবা? 49 ভাগ 2। তো যখন তুমি 49কে যখন তুমি 2 দ্বারা ভাগ করতেছো, 49 ভাগ 2, তখন রেজাল্টটা আসতেছে কত? রেজাল্ট আসতেছে 24.5। 24 পয়েন্ট কত? 5। তাহলে এখানে পূর্ণাংশ মান কত আসলো? পূর্ণাংশ আসলো 24। এবার 24 দ্বিগুণে কত? 48। আমার এখানে আছে কত? 49। আর আমি গুণ করলে রেজাল্ট পাচ্ছি কত? 48। তাহলে 49 থেকে 48কে বিয়োগ করলে ভাগশেষ কত আসবে? ভাগশেষ আসবে 1। তো আবার তুমি 24কে 2 দ্বারা ভাগ করো। তুমি যদি 24কে 2 দ্বারা ভাগ করো তাহলে রেজাল্ট আসবে, দেখবো তুমি যদি 24 ভাগ 2 দাও, ক্যালকুলেটর দেখবে রেজাল্ট আসবে 12। তাহলে এখানে 12 বসাবো। তো 12 বসাবো মানে ভাগশেষ নাই মানে কত? 0। আবার তুমি 12কে 2 দ্বারা ভাগ করো, তাহলে আসবে রেজাল্ট দেখবে 6 আসবে। ভাগশেষ নাই মানে কত? 0। আবার তুমি 2 দ্বারা ভাগ করো, 3 আসবে। ভাগশেষ নাই মানে কত? 0। আবার তুমি 2 দ্বারা ভাগ করো, 2 একে 2, ভাগশেষ 1। দেখো তুমি যখন 3 ভাগ 2 লিখবা ক্যালকুলেটরে, রেজাল্ট আসবে 1.5। তাহলে এখানে 1টা আগে বসাবা। তো 1 এর সাথে 2 গুণ করলে 2 একে 2, তো এই 3 থেকে 2 কে বিয়োগ করলে বিয়োগফল কত? 1। এরপরে আবার তুমি 2 দ্বারা ভাগ করবা, ভিতরেটা ছোট বাইরেটা বড় হয়ে গেল, তাহলে সরাসরি এখানে 0 বসাই, এখানে কত বসাবো? 1 বসাবো। এবার একটা কথা আমি বলবো, শুনো। এখন এতক্ষণ পর্যন্ত যেগুলো আমি তোমাকে শিখালাম, তো যে সংখ্যাগুলো আমরা এখানে তোমাদেরকে আমি বুঝালাম, সেগুলো ছিল কি? যে নিচ থেকে বাক্সেস গুলাকে নিচ থেকে উপরে সাজিয়ে লিখলে সেটাকে আমরা কাঙ্ক্ষিত বাইনারি সংখ্যা হয়, এই কথাটা সত্য। কিন্তু এই যে এখানে যে নিচে যে বিটটা লিখি, এই বিটটা, এই যে শুরুতে আমরা যাকে লিখি বা আমরা তো মূলত কি লিখি? বাক্সেস গুলোকে নিচ থেকে উপরে সাজিয়ে লিখবো, এটাই আমার কাঙ্ক্ষিত হয়। এই নিচের বিটটার নাম হলো এমএসবি বিট। কি বিট? এমএসবি বিট। কি বিট? এমএসবি। এমএসবি মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এমএসবি মানে কি? মোস্ট সিগনিফিক্যান্ট বিট। কি বলবো? এমএসবি। আর উপরে যেটাকে লেখানো হয়, উপরে যেটাকে, এই যে এটাকে লিখি আমরা, এটার নাম হলো এলএসবি। এলএসবি মানে হলো লেস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে আমরা বুঝলাম কি? যে যখন আমরা বাক্সেস গুলাকে লিখি, নিচ থেকে বাক্সেস গুলোকে উপরে সাজিয়ে লিখি, এই নিচেরটার নামই হলো এমএসবি বিট, আর উপরেরটার নাম হলো এলএসবি বিট, মানে লেস্ট সিগনিফিক্যান্ট বিট, আর নাম হলো মোস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, সুতরাং সুতরাং যে 99 10 99 10 সমান, নিচ থেকে উপরে সাজিয়ে লিখবো। তো তাহলে এখানে 1, এরপরে 1, এরপরে 0 0, 3টা 0, 1 1, এখানে কত বসাবো? 2 বসাবো। তাহলে শুরুতে আমরা যাকে লিখি, শুরুতে আমরা যাকে লিখি তার নাম হলো এমএসবি, আর শেষে আমরা যাকে লিখি তার নাম হলো কি? এলএসবি। আশা করি ক্লিয়ার। আমি একটু এই পাশে লিখে দিই এমএসবি পুনরূপটা। এমএসবি, এমএসবি পুনরূপটা হলো মোস্ট সিগনিফিক্যান্ট বিট। মোস্ট সিগনিফিক্যান্ট, মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এলএসবি পুনরূপ হলো মোস্ট সিগনিফিক্যান্ট কি? মোস্ট সিগনিফিক্যান্ট বিট। আর এলএসবি পুনরূপটা কি? এলএসবি। এলএসবি, এলএসবি পুনরূপ হলো লেস্ট সিগনিফিক্যান্ট বিট। কি? লেস্ট, এটা মুছে ফেলি, হ্যাঁ এখন, লেস্ট সিগনিফিক্যান্ট বিট। লেস্ট সিগনিফিক্যান্ট লেস্ট সিগনিফিক্যান্ট কি? বিট। আশা করি কথা ক্লিয়ার। তাহলে এমএসবি এবং এলএসবি এর মানটা আমরা বুঝে গেলাম। এমএসবি মানে হলো মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এলএসবি মানে হলো লেস্ট সিগনিফিক্যান্ট বিট। এবার আসি, দেখো এবার আমি যে তোমাদেরকে এগুলো শিখালাম, তো এবার আমরা কিছু বাংলা কথার দিকে তাকাবো। বাংলা কথাগুলো আমরা এই খুব মনোযোগ দিলে আমরা অনেকগুলো বিষয় বুঝবো। শুনো কি বলা আছে। যে দশমিক ভগ্নাংশ, এই যে, সরি আরেকটু সামনে যাই, হ্যাঁ এখান থেকে,
দেখো পূর্ণাংশের ক্ষেত্রে লেখাটা তো আছে, এই পূর্ণাংশের ক্ষেত্রে পরে এবার আসি আমরা বাংলা কথা। আমরা এতক্ষণ পর্যন্ত যেটা যেটা তোমাদেরকে শিখালাম আমি, এবার আসি বাংলা কথা থেকে শিখি। যে দশমিক পূর্ণ সংখ্যাকে পরিবর্তন করতে হবে তাকে কাঙ্ক্ষিত সংখ্যা পদ্ধতি বেস বা ভিত্তি, যেমন বাইনারি হলে 2, অক্টাল হলে 8, হেক্সাডেসিমাল হলে 16 দ্বারা ভাগ করতে হবে। যেমন একটু আগে আমি একটা যে ম্যাথ করছিলাম, আবার একটু এখানে দেখা দিতেছি। দেখো মনে করো 2 2 10 সমান কত বসাতাম আমরা এখানে? 2 বসাতাম। তো আমি কি করতাম, এই যে 2 লিখতাম, লেখার পরে আমরা এখানে কি লিখি মনে আছে কিনা, একটু করালাম, বাকশেষ লেখাটা লিখতাম লিখতাম। এবার আসি কি বললো, যে দশমিক পূর্ণ সংখ্যাকে পরিবর্তন করতে হবে তাকে কাঙ্ক্ষিত সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি, যেমন বাইনারি হলে 2, যেমন তুমি দশমিক থেকে যাইবা কিসে, বাইনারিতে না, তাহলে তুমি বাইনারি হলে কত দ্বারা ভাগ করবা? 2। যদি বিষয়টা এমন হতো যে এখানে মনে করো 2 নেই, এখানে মনে করো 8 আছে, তাহলে তুমি 8 হলে তুমি এখানে 8 দ্বারা ভাগ করতা। ধরো এখানে 8 নাই, ধরো এখানে 8 না থেকে এখানে মনে করো 16 আছে, তাহলে তুমি এখানে কি করতে, এই 16 তুমি এখানে 16 দ্বারা ভাগ করতে। তাহলে এই কথাটাই বললো যে পূর্ণাংশের বেলায় দশমিক সংখ্যাকে তুমি যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করবা তার বেস বা ভিত্তি দ্বারা ভাগ করবা। বাইনারি হলে 2 দ্বারা ভাগ করবা, অক্টাল হলে 8 দ্বারা ভাগ করবা, হেক্সাডেসিমাল হলে 16 দ্বারা ভাগ করবা। যেমন আমরা বাইনারিটা দিয়ে একটু বোঝানোর চেষ্টা করতেছি তোমাদেরকে, আমাদের এই লেখাগুলো বুঝাবো আর কি। তোমরা বলবো যে ভাই আপনার শীটে এগুলো কি লেখা আছে, এগুলো তো বুঝালেন না। তাহলে প্রথম কি বললাম, যে যে দশমিক পূর্ণ সংখ্যাকে পরিবর্তন করতে হবে তাকে কাঙ্ক্ষিত সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি দ্বারা ভাগ করতে হবে। কি, বাইনারি হলে 2, অক্টাল হলে 8, হেক্সাডেসিমাল হলে কত? 16। তাহলে আমি বাইনারি হলে 2 দ্বারা ভাগ করলাম, তাহলে 11 2 কত? 22। এরপরে কি বলা আছে, যে এবং বাকশেষটিকে সংরক্ষণ করতে হবে, বাকশেষ। তো আমরা 11 2 22, তো এখনো বাকশেষ নাই, তারপরও কত বসাতে হবে? 0। মানে আমাকে তারা বলতেছে বাকশেষকে সংরক্ষণ করতে হবে। এই যে বাকশেষকে সংরক্ষণ করলাম। এরপরে বললো উপরের প্রাপ্ত ভাগফলকে আবার কাঙ্ক্ষিত সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি দ্বারা ভাগ করব। এই যে আমি যে ভাগফলটা পেলাম এটাকে আবার সেই কাঙ্ক্ষিত সংখ্যা পদ্ধতি বেস বা ভিত্তি দ্বারা ভাগ করব। তাহলে 11 কে আবার 2 দ্বারা ভাগ করলে কত আসবে? 5 2 কত? 10। তো কত কম? 1 কম। তাহলে আবার সেই ভাগশেষটাকে কি করব? সংরক্ষণ করব। এরপরে বললো যে ভাগশেষটিকে সংরক্ষণ করতে হবে, যে সংরক্ষণ করলাম, করার পর বলতেছে কি, প্রাপ্ত ভাগফলকে বেস বা বেস দ্বারা ভাগ করা প্রক্রিয়া ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না ভাগফলের মান 0 না হয়। মানে এই ভাগফলকে আমি ততক্ষণ পর্যন্ত বারবার বেস বা ভিত্তি দ্বারা ভাগ করব যতক্ষণ পর্যন্ত না এই পাশের মানটা কি না আসে? 0 না আসে। তাহলে 5 কে আবার 2 দ্বারা ভাগ করো, 2 2 4, ভাগশেষ কত? 1। আবার তুমি 2 কে ভাগ করো, 2 একে 2, ভাগশেষ 0। আবার তুমি 2 দ্বারা ভাগ করো, ভিতরটা ছোট হওয়ার কারণে 0, এখানে যেটা বসছে সেটা আমরা এখানে বসাই দিলাম। এই কথাটাই ওরা বলতেছে। এরপরে কি বললো, শেষে প্রাপ্ত ভাগফলকে দিক থেকে শুরুতে প্রাপ্ত ভাগশেষের দিকে সাজিয়ে লিখলেই রূপান্তরিত। এখানে কি লেখা আছে দেখো, এখানে লেখাটা হবে আমাদের, এখানে একটু একটু কথার একটু কারেকশন আছে। দেখো শেষে প্রাপ্ত ভাগশেষ থেকে, এখানে আমরা এই কথাটা না বলে আমরা এখানে থাকবে কি, শেষে প্রাপ্ত ভাগশেষ, শেষে প্রাপ্ত ভাগশেষের দিক থেকে শুরুতে প্রাপ্ত ভাগশেষের দিকে সাজিয়ে লিখলে রূপান্তরিত সংখ্যার পূর্ণাংশ পাওয়া যাবে। মানে এই শেষ থেকে উপরে যে তুমি যে শেষ থেকে যে উপরের মধ্যে কি, শেষ থেকে উপরের মধ্যে তুমি যে সংখ্যাগুলো ভাগশেষগুলো পাচ্ছ এগুলোকে তুমি যদি সাজাই লেখো তাহলে সেটাই আমার কাঙ্ক্ষিত কি হয়ে যাবে? কাঙ্ক্ষিত বাইনারি, মানে যে সংখ্যা পদ্ধতি বলবো ওই মানটা পেয়ে যাবো। যেমন ধরো 2 to 10 সমান, শেষে কে পাইলা 1, আগে 1 বসাবো, এরপরে কত? 0 0 বসাবো, এরপরে কত? 1 বসাবো, এরপরে আবার 1 বসাবো, 0 বসাবো, এইভাবেই আমরা রেজাল্ট পেয়ে যাব। যদি অক্টাল বলে তাহলে সেম প্রসেসে কাজ হবে, 8 দ্বারা ভাগ হবে। যদি হেক্সাডেসিমাল বলে সেম প্রসেসে কাজ হবে, 16 দ্বারা ভাগ হবে। আশা করি আমার কথাটা তোমাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তাহলে এবার আসি আমরা, এই যে আমি পূর্ণাংশের বেলা, আমরা পূর্ণাংশের ক্ষেত্রে আমরা একটা জিনিস শিখে ফেললাম। তো এবার আসি আমরা এই যে সেম প্রসেসে আমরা আরো কিছু শিখি। যেমন ধরো পূর্ণাংশের ক্ষেত্রে আমরা এবার দশমিক থেকে অক্টাল, আগে আমরা পূর্ণাংশগুলো একভাবে মানে একসাথে সব শিখে ফেলবো, এরপরে আমরা ভগ্নাংশগুলো একসাথে শিখবো, ঠিক আছে? তাহলে আমাদের ব্রেনে মনে থাকবে বেশিক্ষণ ধরে। যেমন ধরো এখানের মধ্যে পূর্ণাংশের ক্ষেত্রে বেলায়, আচ্ছা আমরা পূর্ণাংশের বেলায় কি এগুলো সব একসাথে শিখবো নাকি সাথে ভগ্নাংশটা আগে শিখে ফেলবো? আচ্ছা আগে আমরা পূর্ণাংশগুলো সব শিখি একসাথে। এবার আমরা শিখি ধরো দশমিক থেকে, এবার আমরা শিখবো কিসে যাব? দশমিক থেকে এবার আমরা অক্টালটা শিখবো। দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে এবার আমরা কিসে যাব? দশমিক থেকে অক্টালে যাব। দশমিক থেকে অক্টাল কার জন্য শিখতেছি আমরা? আমরা এটা পূর্ণাংশের ক্ষেত্রে শিখতেছি, দশমিক থেকে অক্টাল। আগে আমরা সবগুলো পূর্ণাংশ শিখবো, এরপরে ভগ্নাংশ শিখবো।
তো দশমিক থেকে অক্টালের জন্য এবার আমার কাছে কি লেখা আছে দেখো, আমি একটু আগে তোমাদেরকে একটা কথা বলছিলাম যে ভাই আমি তোমাদের ক্যালকুলেটর ব্যবহারটা কেন শিখাচ্ছি। যেমন প্রথম ম্যাথটা একটু বড় আছে, আমরা আগে 2 নম্বর ম্যাথটা দিয়ে শুরু করি। যেমন ধরো লেখা আছে 23 10 23 10, তোমাকে নিতে বলছে কিসে, তোমাকে নিতে বলছে এখানে অক্টালে নেওয়ার জন্য বললো। তো তুমি জানো দশমিক থেকে অন্য যে কোনো সংখ্যা পদে যখন রূপান্তর করতে বলবে পূর্ণাংশের বেলায়, বাইনারি বলো, অক্টাল বলো আর হেক্সাডেসিমাল বলো, তুমি কি করবা, তার বেস বা ভিত্তি দ্বারা ভাগ করবা। যেমন একটু আগে ছিল বাইনারি ছিল, এখানে তুমি 2 দ্বারা ভাগ করছো। এখন তুমি পূর্ণাংশের বেলা যাইবা কিসে, অক্টালে, তাহলে তুমি কত দ্বারা ভাগ করবা, 8 দ্বারা ভাগ করবা। তো 8 দ্বারা ভাগ করলে কত, 8 থেকে 8, 8 দুগুণে কত, 16। তাহলে এখানে তুমি জাস্ট, আমি ক্যালকুলেটরের ব্যবহারটা বলতেছি, ক্যালকুলেটর ব্যবহারটা বললে বেশি সহজ হবে তোমাদের জন্য। 23/8, যেমন ধরো তুমি কি লিখবা, 23/8। তো 23/8 দিলে তোমার ক্যালকুলেটরে আসবে কত, 2.875। তোমার এই কথা দিকে তাকানোর দরকার নেই, তুমি শুধু পূর্ণাংশের দিকে তাকাবা। পূর্ণাংশ কত আছে, 2, তাহলে তুমি এখানে 2 লিখবা। লেখার পরে এবার তুমি এই 2 এর সাথে 8 গুণ করো, তাহলে 8 দুগুণে 16। তাহলে এবার আমার কাছে আছে 23 আর গুণফল হলো 16। তো 23 থেকে তুমি 16 কে বিয়োগ করে দাও, 23 মাইনাস 16। 23 থেকে 16 কে বিয়োগ করলে বাকশেষ কত আসে, বাকশেষ 7 আসে। এই যে বাকশেষ কত বসাবো, 7 বসাবো। আবার তুমি কি করবা, আবার তুমি 8 দ্বারা ভাগ করবা, আবার তুমি 8 দ্বারা ভাগ করবা। তো 8 দ্বারা ভাগ করলে আমি বলছিলাম ভিতরেরটা যদি ছোট হয় এবং বাহিরেরটা যদি বড় হয়, ভিতরেরটা যদি ছোট হয় এবং বাহিরেরটা যদি বড় হয়, তাহলে সরাসরি এখানে কত বসাবো, সরাসরি এখানে 0 বসাবো। 0 বসানোর পরে এখানে যে থাকবে, এখানে 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 যে থাকবে তাকে এখানে বসাবো, তো এখানে বসাই দিব। ঠিক আছে, এরপর আমার কি বলা আছে যে বাক্সেস গুলোকে নিচ থেকে উপরে সাজিয়ে লিখলে আমার কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাব। তাহলে আমি এবার নিচ থেকে উপরে সাজিয়ে লিখি। এবার এই নিচ থেকে উপরে সাজিয়ে লিখবো, তাহলে এখানে আমরা কি লিখবো, 23 10 সমান কত, 278। আশা করি কথাগুলো ক্লিয়ার। আচ্ছা, আরেকটা কথা আমি তোমাদেরকে বলি, একটু আগে যেটাকে তুমি এমএস, শেষেরটাকে তুমি বলতাম এমএসবি আর উপরটাকে বলতাম এলএসবি। একমাত্র বাইনারিতে যখন রূপান্তর করব তখনই আমরা ওটাকে এমএসবি আর এলএসবি বলবো। বাট অক্টাল বা হেক্সাডেসিমাল হলে আমরা শেষেরটাকে নাম বলবো কি, এমএসডি, মানে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। আর উপরটাকে বলবো এলএসডি, এটা দ্বারা বোঝানো হয় লেস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। মানে একমাত্র বাইনারি হলে বিট বলবো আর অন্যরা হলে ডিজিট বলবো। একমাত্র বাইনারি হলে বিট বলবো, অন্যরা হলে কি বলবো, ডিজিট বলবো। তবে বাক্সেস গুলাকে তো আমরা নিচ থেকে উপরে সাজিয়ে লিখবো, ওই নিচেরটা নামিয়ে এমএস ডি এমএস থাকবেই, আর উপরেরটা হবে এলএস তো থাকবেই, বিট আর এখানে হলো ডিজিট। আশা করি আমরা দশমিক থেকে অক্টালের রূপান্তরটা বুঝে গেলাম। আরেকটা ম্যাথ আমরা 469টা করব, 469টা করলে আমরা এটা সম্পূর্ণ বিষয় ক্লিয়ার হয়ে যাবে। এই একটা ম্যাথ যদি ভালো করে বুঝো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এবার আসি আমরা 469, এখানে 10 নিতে আমাকে বলছে কিসে, আমাকে নিতে বলছে অক্টালে নিতে বলছে। তো তুমি আগে 469 লেখাটা লিখবা, এই যে 469 লিখবা, আর এখানে কি লিখবা, এখানে তুমি বাকশেষ লেখাটা লিখবা। 469 লিখবা আর এখানে তুমি কি লিখবা, বাকশেষ লেখাটা লিখবা। এবার তুমি 469 কে 469/8 লিখবা। একটু ভাই মনোযোগ দাও ক্যালকুলেটরে, আমি তোমাদেরকে যে ক্যালকুলেটর ব্যবহারটা কেন বলতেছি শুরু থেকে, এই ম্যাথে আসতে তুমি হাড়ে হাড়ে টের পাবা। তো তোমার কাছে 469 কে তুমি তো কি করবা, আমরা জানি দশমিক থেকে অন্য যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বলবে সেই সংখ্যা পদ্ধতির আমরা কি করব, সেই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি দ্বারা আমরা ভাগ করব। তো আমরা তো দশমিক থেকে অক্টালে যাব, তাইলে আমরা 8 দ্বারা ভাগ করব। তো 469 কে তুমি যদি 8 দ্বারা ভাগ করো, ক্যালকুলেটরে তুমি যদি এরকম 469 লেখো, লিখে ভাগ তুমি দিলা কত, 8। তো 469 কে তুমি 8 দ্বারা ভাগ করলে রেজাল্ট আসবে 58 পয়েন্ট, তোমার ক্যালকুলেটরে 58.625 এটা ক্যালকুলেটরে আসবে। তো তুমি কি করবা, এই পূর্ণাংশটাকে তুমি বসাইবা, এই পূর্ণাংশ 58 তুমি এখানে বসাইবা, পূর্ণাংশ শুধু অনলি পূর্ণাংশ বসাবা, শুধু অনলি পূর্ণাংশ বসাবা। এবার তুমি কি করবা, 58 সাথে 8 গুণ করো, এই যে এই 58 সাথে 8 গুণ করো, 464। তো আমার কাছে রেজাল্ট পেলাম 469, আর 58 সাথে 8 গুণ করলে রেজাল্ট পাই 464। তাহলে কত কম পাই, আমরা 5 কম পাই। তাহলে বাকশেষ কত বসাবো, বাকশেষ 5 বসাবো। আশা করি আমার কথাটা তোমাদের সবার ক্লিয়ার। কি করলাম, 469, এবার এই 58 সাথে 8 রে গুণ করব, 58 সাথে 8 কে গুণ করব, গুণ করে ওই গুণফলের মানটাকে 469 থেকে আমরা কি করে ফেলবো, বিয়োগ করে ফেলবো। এবার আবার 58 কে সেই বেজ্য ভিত্তি 8 দ্বারা ভাগ করব। তুমি এবার কি করবা, 58 কে কত দ্বারা ভাগ করবা, আবার 58 ভাগ
8, 58/8। তুমি যদি 58 কে 8 দ্বারা ভাগ করো, 58/8, তাহলে তোমার কাছে রেজাল্ট আসবে 7 পয়েন্ট কত, 7.25। তো তুমি শুধু পূর্ণাংশ বসাবা, তো তুমি শুধু 7 বসাও, তাহলে 7 8 কত, 56। 58 থেকে 56 কে বিয়োগ করলে কত আসে, 2 আসে। এরপর আবার তুমি 8 দ্বারা ভাগ করবা, ভিতরেরটা ছোট হয়ে গেলে বাহিরেটা বড় হইলো, তাই না? তো ধরো তুমি 7 কে 8 দ্বারা ভাগ করতেছো, তো ভিতরেটা তো ছোট মান আর বাহিরেটা তো বড়, তাহলে সরাসরি এখানে 0 বসাবো, বসাই এখানে যে রেজাল্টটা আসলো এটাকে এই পাশে বসাই দিব। এরপর আমি যদি উপর থেকে বাক্সেসগুলোকে নিচ থেকে উপরে সাজিয়ে লিখি, তাহলে আমার কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসবে। তো সুতরাং 469 10 সমান রেজাল্ট কত পাবো, 725। কত, এখানে আমরা কত বসাবো, 8 বসাবো। একটা কথা একটু মনোযোগ দিয়ে শুনবা, তোমার ম্যাথ হয়েছে কি হয় নাই, এটা তুমি কিছু ম্যাথ তুমি চাক্ষুক দৃষ্টিতে বুঝবা। যেমন তুমি জানো বাইনারিতে অঙ্ক ব্যবহার করা হয় 0 আর 1। তো তুমি যখন বাইনারিতে কনভার্ট করবা, মাথা রাখতে হবে 0 আর 1 ছাড়া কিছুই থাকা যাবে না। আবার যখন তুমি অক্টালে রূপান্তর করতেছো, মাথা রাখতে হবে রেজাল্টটা 0 থেকে 7-এর মধ্যে যেন থাকে। 0 থেকে 7-এর বাইরে চলে গেলে মাথা রাখতে হবে মাস্ট বি আমার ম্যাথ ভুল। কারণ তুমি জানো অক্টালের মধ্যে অঙ্ক ব্যবহার করা হয় 0 থেকে 7 পর্যন্ত। এখন তুমি 0 থেকে 7-এর পরে যদি তোমাকে 8 আসে, এটা তো আমার ওই ফর্মুলাতে নাই, তাহলে ওটা কিভাবে ব্যবহার করব? ধরো তুমি ইন্টারমিডিয়েটের মধ্যে আসো, এখন তুমি ইন্টারমিডিয়েট থাকার পরে ম্যাথ ডিপার্টমেন্টে কেউ অনার্সে যারা ম্যাথ ডিপার্টমেন্টে পড়ে, মনে করো এখান থেকে তোমাকে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স একটা বই এনে দিলে ওটা পড়ার জন্য, তো ওটা তো তোমার সিলেবাসে নাই, তুমি পারবা কিভাবে? তো যখন ওটা আসবে তোর সরাসরি না এটা আমার বই না। এখন আমার অক্টালের মধ্যে অঙ্ক ব্যবহার করা হয় 0 থেকে 7 পর্যন্ত। যদি আমার রেজাল্টটা যদি 7-এর বেশি চলে আসে, মাথা রাখতে হবে আমার ম্যাথ ভুল। আমার কথা কি বোঝা গেল? যখন তুমি বাইনারিতে রূপান্তর করবা, মাথা রাখতে হবে বাইনারিতে রূপান্তর করতে গেলে 0 আর 1 ছাড়া আর কিছুই থাকবে না অ্যান্সারের মধ্যে। আশা করি কথাগুলো ক্লিয়ার। তাহলে এই ম্যাথটা আমি আবার একটু বুঝাচ্ছি। আমাকে 469 এটাকে আমি অক্টালে রূপান্তর করব। তা আমরা জানি দশমিক সংখ্যাকে অক্টালে রূপান্তর করতে গেলে আমরা যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব তার বেস বা ভিত্তি দ্বারা ভাগ করব। তো 8 দ্বারা ভাগ করব, ভাগ করার পরে বাক্সেসটাকে সংরক্ষণ করব, ওই রেজাল্টকে আবার 8 দ্বারা ভাগ করব, আবার বাক্সে সংরক্ষণ করব। এভাবে আমরা ভাগ করব যতক্ষণ পর্যন্ত না বাক্সেসের মান কি না আসবে, 0, এই ভাগফলের মান 0 না আসবে। এরপরে আমরা বাক্সেসগুলোকে নিচ থেকে যদি উপরে সাজিয়ে লিখি, তাহলে আমাদের কাঙ্ক্ষিত কি রেজাল্ট চলে আসবে। আশা করি ক্লিয়ার। তা আমি তোমাদেরকে এখানে এই ম্যাথটা সমাধান করালাম আর এই ম্যাথটা সমাধান করালাম, এই দুইটা ম্যাথ তোমাদের কি SW দিয়ে দিলাম, এই দুইটা ম্যাথ আমরা SW দিয়ে দিলাম। এবার আসি আমরা শিখবো দশমিক থেকে আমরা তাহলে বাইনারিতে শিখে গেলাম, আমরা কিন্তু এখনো পূর্ণাংশের ক্ষেত্রেই আছি, ভগ্নাংশে আমরা এখনো যাইনি। তো আমরা দশমিক থেকে অক্টালে শিখলাম, দশমিক থেকে বাইনারিতে শিখলাম, এবার আমরা শিখবো দশমিক থেকে হেক্সাডেসিমালে রূপান্তর শিখবো, সেটা পূর্ণাংশের ক্ষেত্রে। তো যেমন একটা প্রশ্ন এখানে, এখন দেখো এখন কিন্তু তুমি মুখে মুখে আর পারতেছো না। যেমন ধরো আমি লিখলাম 850, আমাকে 850 দশমিকে দেওয়া আছে, এটাকে আমরা কিসে রূপান্তর করব, 850 কে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করব। কিভাবে রূপান্তর করব দেখো, এটা 10, হ্যাঁ এটা 10। তো এখন তো আমরা কি করব, লিখবো এখানে 850 লিখবো, আর এই পাশে আমরা কি দিব, এই পাশে আমরা ভাগশেষ লেখাটা লিখবো। ওকে, এবার আসি আমরা এখানে যে জানি দশমিক থেকে অন্য যে সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে বলবে তার বেস বা ভিত্তি দ্বারা ভাগ করব। তো তোমার কাছে 10 আছে, তোমাকে 16তে রূপান্তর করতে হবে, তাহলে তুমি 16 দ্বারা ভাগ করবা। তো তুমি ক্যালকুলেটরে কি করবা, আগে ক্যালকুলেটরে 850 লেখাটা তুলবা, তো 850 লেখাটা তোলার পরে ভাগ দিবা, ভাগ দিয়ে তুমি এখানে কত দিবা, 16 দিবা। তো 850 কি তুমি 850 ভাগ 16, তো 16 দেওয়ার পরে তোমার ক্যালকুলেটর, তুমি যখন 850 কে 16 দ্বারা ভাগ করবা, তোমার ক্যালকুলেটর লেখাটা আসবে 53.125। তাহলে এখানে কত পাইবা রেজাল্টটা, 53.125। তো এখন এখানে পূর্ণাংশ মান কত, 53। তাহলে তুমি এখানে এই যে 53 বসাও। এবার আসি কি করবা, এই কথাটা আমি একটু তোমাদেরকে একটা কথা বলি, যেটা সবাই বেশিরভাগ ভুল করে আমার অফলাইনে। এই যে তুমি 53.125 পাইছো না, পাওয়ার পর তুমি ভুল করে আবার গুণ 8 দিয়ে দিলে রেজাল্ট আগের লাইন চলে আসে, কিন্তু না, তোমাকে এই রেজাল্ট পাওয়ার পর তুমি অন বাটন ক্লিক করে রাখবা ক্যালকুলেটর, করার পরে এই 53 সাথে 16 কে গুণ করবা। এবার আসে আমি 53 সাথে 16 গুণ করি, 53 ইন্টু 16, রেজাল্ট আসে কত, 848। রেজাল্ট আসে কত, 848। তো আমি ব্যবহার করতেছি 850 আর পাইছি 848, তাহলে আমি 850 থেকে 848 কে বিয়োগ করে দিই, তো বিয়োগ করলে বিয়োগফল কত আসবে, 2। এইটাই হলো আমার কত, ভাগশেষ 2।
এরপরে আমি আবার আসি কি করব, 53কে কত দ্বারা ভাগ করব, 53কে আমি আবার 16 দ্বারা ভাগ করব। তো 53 ভাগ 16, তো 53কে যদি আমি 16 দ্বারা ভাগ করি, যে 53 ভাগ মনে করো 16, এটাকে ভাগ করলে রেজাল্ট আসবে কত, 3.3125। তো এখানে পূর্ণাংশ কত, 3, এই যে 3 বসালাম আমরা এখানে। তো এবার আসে আমরা 16 সাথে 3 গুণ করে দিই, 16 সাথে আমি যদি 3 গুণ করি তাহলে কত আসে দেখো, 16 ইন্টু 3, তো 3 16 কত, 48, 3 16 কত, 48। এবার আমি 53 থেকে 48টাকে বিয়োগ করে দিই, তো 53 থেকে যদি 48কে বিয়োগ করি কত আসে দেখো, 53 মাইনাস 48, তো রেজাল্ট আসে কত, 5। এই যে আমি 5 বসাই দিলাম। এরপর আমি আবার কত দ্বারা ভাগ করব, আবার আমি 16 দ্বারা ভাগ করব। তো 16 দ্বারা ভাগ করলে ভিতরটা ছোট বাইরেটা বড় হয়ে গেল, এখানে শূন্য বসাবো, বসে আবার 3 বসাবো। এরপর নিচ থেকে কই লিখবো, উপরে সাজিয়ে লিখবো। তাহলে আমি লিখবো সুতরাং 850 সমান 10 সমান 3 5 2, এখানে কত বসাবো, 16 বসাবো। মাস্ট বি বেজীয় ভিত্তিগুলো বসাতে হবে। আশা করি ম্যাথটা ক্লিয়ার হচ্ছে, তোমরা সবাই তোলো। ওকে, এবার আসি আমরা এখান থেকে, আমরা তো এতটুকু ক্লিয়ার হয়ে গেলাম, আরেকটা ম্যাথ আমরা করাবো এখান থেকে। কত বসা করাবো, 7000, এটা তো করালাম, 7106 এটা করাই দিব এখন আমি, হ্যাঁ। ওকে, এবার আসি আমরা তাহলে 7106 ম্যাথটা করবো। আশা করি মনে হচ্ছে তোমাদের বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, কারণ আমি এখানে তোমাদেরকে সর্বোচ্চ পরিমাণ ভেঙে ভেঙে করাচ্ছি, অফলাইনে সবাইকে যেভাবে পড়াই যেন সবাই ভালোভাবে বুঝে। তো আমরা এখন এখানে কি করব, 7106, তো 7106, এখানে আমরা কত, এখানে আমরা 10 ওয়াট কিসে যাব, আমরা এখানে হেক্সাডেসিমেলে যাব। তাহলে 7106, এখানে কি লিখবো, এখানে আমরা লেখাটা লিখবো, বাকশেষ লেখাটা লিখবো। তো বাকশেষ লেখাটা লেখার পরে আমি এখান থেকে 16 লিখবো। এবার তুমি কি করবা, তোমার প্রথম কাজ হলো ক্যালকুলেটর আগে 7106 ভাগ কত বসাবা, ভাগ 16 লেখাটা লিখবা। তো 7106 ভাগ 16, তো ক্যালকুলেটর যদি কাজ করো তাহলে তুমি ক্যালকুলেটর দেখবে রেজাল্ট পাইতেছো 444 পয়েন্ট, তুমি যখন করবা 125 পাইবা। তো তোমাকে আমি শিখালাম না ভাই কি করবা, তুমি আগে পূর্ণাংশ লেখাটা লিখবা। পূর্ণাংশ কত, পূর্ণাংশ হলো 444। তো তুমি কি করবে, এবার আসি ক্যালকুলেটরে, আবার এই 44 এর সাথে 16 গুণ করে দাও, 444 ইনটু 16, তো ক্যালকুলেশন করলে রেজাল্ট হবে 7104। তো আমার কাছে আছে 7106, আর তুমি যদি 444 এর সাথে 16 কে ক্যালকুলেটরে গুণ করো রেজাল্ট আসবে কত, 7104। তাহলে কত কম, 2 কম, তাহলে ভাগশেষ কত, 2। তুমি আবার এটাকে 16 দ্বারা ভাগ করবা, 444কে তুমি ক্যালকুলেটরে 444 তুলবা, 444 তুলে ভাগ দিবা, ভাগ দিয়ে তুমি আবার 16 লেখাটা লিখবা। তো 444 ভাগ 16 লেখাটা লিখবা, লিখলে রেজাল্ট আসবে কত, 27.75। তাহলে 27 পয়েন্ট কত পাইবা, 27.75। তো তুমি এখানে কত বসাইবা, এখানে বসাইবা 27। এবার 27 এর সাথে 16 গুণ করে দাও, তো 27 ইন্টু 16 গুণ করলে রেজাল্ট আসবে কত, 432। তো আমার কাছে আছে 444 ভাগফল, আর 27 এর সাথে 16 গুণ করলে রেজাল্ট আসবে কত, 432। তো 444 থেকে 432 কে বিয়োগ করো, মাইনাস 432, রেজাল্ট আসবে কত, 12। কি রেজাল্ট আসবে, 12। তো তুমি এখানে 12 বসাবা, ঠিক আছে, এগুলো দাগ দিয়ে দিবা একটু করে। দাগ দিয়ে দিবা। আবার তুমি 16 দ্বারা ভাগ করো, তো 16 কে তুমি যদি 27 কে যদি তুমি 16 দ্বারা ভাগ করো ক্যালকুলেটরে, 27 ভাগ 16, তো 27 কে তুমি যদি 16 দ্বারা ভাগ করো, 27 ভাগ কত, 16, তো ক্যালকুলেটরে রেজাল্ট আসবে কত, 1.68। তো তুমি এখানে শুধু পূর্ণাংশ বসাবে, এখানে পূর্ণাংশ 1 বসাবা। তো 1 বসানোর পরে এবার 27 কে 16 দ্বারা গুণ করলে 16 কে 16, তো 27 থেকে 16 কে বিয়োগ করে দেখো কি করো, আমি বিয়োগটা আবার একটু বুঝাই। এই যে এখানে 16 আর 1 আছে না, এর এর গুণ করবা, গুণ করে উপরটা থেকে বিয়োগ করে দিবা। তো 27 থেকে 16 বিয়োগ করো, তো 27 থেকে 16 কে বিয়োগ করলে রেজাল্ট কত আসে, 11 আসে, এই 11 বসাবা। এরপর আবার 16 দ্বারা ভাগ করবা, করার পরে ভিতরটা যদি ছোট হয় আর বাইরেটা যদি বড় হয় তাহলে সরাসরি শূন্য বসাই, এইখানে যেটা থাকবে এইখানে এটাকে আমি বসাই দিব এখানে। এবার এখানে একটা ভাই জোস একটা কথা আছে, যে কথাটা আমার মানে কি বলে, এটাকে খুবই মনোযোগ দিয়ে শুনতে হবে। কি রকম কথাটা দেখো, তো তুমি এখান থেকে জানতেছো 7106, এখানে আমরা 10 লিখলাম, লেখার পরে আমি নিচ থেকে সাজিয়ে লিখবো 1। এবার তুমি 11 আছে না, তুমি 11 লেখা যাবে না। তো তুমি না জানো হেক্সাডেসিমালের মধ্যে আমরা জানি
এ মানে কত 10, বি মানে কত 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, এফ মানে কত 15। তো 11 মানে কত এখানে দেখো তো, 11 মানে বি। তো তোমাকে এখানে 11 লেখা যাবে না, তোমাকে এখানে মাস্ট বি বি লিখতে হবে। তুমি এখানে বাক্সে যে ড্যাশবোর্ডটা লিখবা কোনো প্রবলেম নাই, কিন্তু তোমাকে এই জায়গাটার মধ্যে ফাইনালি উত্তর লেখার সময় তোমাকে 11 লেখা যাবে না, 11 পরিবর্তে তোমাকে বি লিখতে হবে। 12 মানে কত সি, তাহলে তুমি সি লিখতে হবে। আর টু জায়গায় বসাই আমরা এখানে কত বসাবো 16 বসাই দিব। আশা করি তোমাদের ম্যাথটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তারপরে তোমরা একবার দেখো, আমি আবার বলি এখানে তুমি 11 12 লিখবা, বাট লেখার সময় তোমাকে 11 জায়গায় বি বসাতে হবে, 12 জায়গায় সি বসাতে হবে। আর আমি ক্যালকুলেটর নিয়মটা কি বললাম, এই যে লেখাটা থাকবে ক্যালকুলেটর তুমি উঠাবা, উঠানোর পরে যে পূর্ণাংশ লেখাটা থাকবে পূর্ণাংশকে বসাবা, এবার পূর্ণাংশের সাথে 16কে গুণ করবা, করার পরে এইখান থেকে বিয়োগ করবা, করলে যেটা থাকবে সেটাকে আমরা কিসে বসাবো বাক্সেসে বসাবো। আশা করি তোমাদের এই কথাগুলো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তাহলে এবার আমি তোমাদেরকে এখন এতক্ষণ পর্যন্ত যা যা শিখালাম সবগুলোকে আমি একটা সামারাইজ করে দিব। এখন আমরা এখন একটা সিস্টেমে সবগুলোকে একভাবে লিখে দিব, তোমরা সবাই খাতায় রেখে লিখে রাখবা। দেখো কিভাবে, মনে করো এখানে লেখাটা আছে আমরা দশমিক সংখ্যা, এই যে দশমিক সংখ্যা পদ্ধতি আছে, তো আমরা আচ্ছা দশমিক ইংরেজি হলো আরেকটা কি নাম বলছিলাম, দশমিক ইংরেজি নাম হলো ডেসিমাল। দশমিক ইংরেজি কি ডেসিমাল, মনে থাকবে তো। তো তুমি দশমিক সংখ্যা পদ্ধতি থেকে তুমি রূপান্তর করো। আমরা কয়টা রাস্তায় গেলাম, আমরা 3টা রাস্তায় গেছি, কিন্তু আমরা একটা হলো বাইনারি, একটা হলো অক্টাল, আর একটা কি হেক্সাডেসিমাল। তো আমি দশমিক থেকে একবার গেলাম কিসে বাইনারিতে, হ্যাঁ দশমিক থেকে একবার গেলাম বাইনারিতে, আবার দশমিক থেকে আমরা আসলাম কিসে, দশমিক থেকে আমরা আসলাম অক্টালে, আবার দশমিক থেকে কিসে গেলাম, দশমিক থেকে আমরা গেলাম হেক্সাডেসিমেলে, কিসে হেক্সাডেসিমেলে গেলাম। ঠিক আছে, তো আমরা কিভাবে করলাম দেখো। তো আমরা এখান থেকে যখন দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করলাম, তো আমরা এখন তখন কত দ্বারা ভাগ করছিলাম, 2 দ্বারা ভাগ করছিলাম। কত দ্বারা ভাগ করছি, 2 দ্বারা ভাগ। যখন তুমি দশমিক থেকে অক্টালে গেছো তখন তুমি কত দ্বারা ভাগ করছো, তখন তুমি 8 দ্বারা ভাগ করছো। আর তুমি যখন দশমিক থেকে হেক্সাডেসিমেলে গেছো তখন তুমি কত দ্বারা ভাগ করছো, 16 দ্বারা কি করছো ভাগ করছো। ঠিক আছে, এখানে তুমি কাকে সংরক্ষণ করছিলা, এখানেও তুমি বাকশেষকে সংরক্ষণ করছিলা, বাকশেষ কি করছিলা সংরক্ষণ, বাকশেষ সংরক্ষণ করছিলা। এখানেও কাকে সংরক্ষণ করছো, এখানেও তুমি বাকশেষটাকে সংরক্ষণ করছো, বাকশেষ কি সংরক্ষণ। এখানেও তুমি কাকে সংরক্ষণ করছো, এখানেও তুমি কিন্তু বাকশেষটাকে সংরক্ষণ করছো। এবার বাক্সেসগুলোকে কোন জায়গা থেকে সাজায় লিখছো, নিচ থেকে, এই যে চিহ্ন মানে নিচ থেকে উপরে, কই থেকে নিচ থেকে উপরে লিখছো, কই থেকে নিচ থেকে উপরে সাজিয়ে লিখছো, নিচ থেকে উপরে সাজিয়ে লিখছো। এই চিহ্ন দ্বারা বুঝালাম নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে। এটাই ছিল আজকে আমি তোমাদেরকে যখন যে পূর্ণাংশের ক্ষেত্রে যা যা শিখালাম, এই পূর্ণাংশের ক্ষেত্রে সম্পূর্ণ কথাটা এখানে ক্লিয়ার হয়ে গেল। আশা করি কথাগুলো তোমাদের সবগুলা কথা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এবার আসি আমরা শিখবো যে ভগ্নাংশের ক্ষেত্রে, আমরা পূর্ণাংশের ক্ষেত্রে ক্লিয়ার করছি, এবার আমরা শিখবো কার ক্ষেত্রে, ভগ্নাংশের ক্ষেত্রে। দেখো কিভাবে শিখবো। ভাই আমি একটা কথা বলি তোমাকে, খুব নরমালি বুঝো। দশমিক থেকে যখন বাইনারিতে রূপান্তর করলাম, বা দশমিক থেকে যখন আমি অক্টালে গেলাম, বা দশমিক থেকে যখন আমি হেক্সাডেসিমেলে রূপান্তর করলাম, তখন আমি বেস বা ভিত্তিকে ভাগ দ্বারা ভাগ করছি। আর দশমিক থেকে অক্টাল বা দশমিক থেকে বাইনারি বা দশমিক থেকে হেক্সাডেসিমেল যখন রূপান্তর করব ভগ্নাংশের ক্ষেত্রে, তখন আমি গুণ করব। ওটার বেলায় ভাগ করছি, এটার বেলায় গুণ করছি, ওটার বেলায় ভাগ করছি, এটার বেলায় গুণ করছি করব। ওইখানে আমরা সংরক্ষণ করছিলাম বাকশেষকে, আর এখানে আমরা সংরক্ষণ করব পূর্ণাংশকে। আমি মুখে একবার বলি, পরে আমরা বোর্ডে বুঝাবো। তাহলে ওইখানে কি ছিল, ভাগ করতাম, আর এখানে গুণ করব। ওইখানে আমরা কি করতাম, যে বাক্সে সংরক্ষণ করতাম, আর এখানে আমরা পূর্ণাংশকে সংরক্ষণ করব। ওইখানে আমরা নিচ থেকে উপরে সাজিয়ে লিখতাম, আর এখানে আমরা উপর থেকে নিচে সাজিয়ে লিখবো। তাহলে আমরা চলো শুরু করি। তাহলে আগে আমরা বাংলা কথাগুলা বুঝবো, আগে আমরা একটা প্র্যাকটিস করব, একটা প্র্যাকটিস করার মাধ্যমে আমরা বাংলা কথাগুলা বুঝবো। কারণ বাংলা কথাগুলো শুরুতে আমি যদি তোমাদেরকে বলি তাহলে তোমাদের মাথা উপর দিয়ে চলে যাবে। তা আমরা আগে বাংলা কথাগুলা বলার আগে আগে আমরা তোমাদেরকে কি করব, আগে আমরা তোমাদেরকে একটা ম্যাথ করাবো, মানে ম্যাথ করানোর মাধ্যমে আমরা বিষয়টা বুঝে ফেলবো।
তো আগে আমরা শুরুতে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করব কার ক্ষেত্রে? দশমিক থেকে আমরা বাইনারিতে রূপান্তর করব ভগ্নাংশের ক্ষেত্রে। তাহলে আমরা এখন শিখব দশমিক থেকে কিসের রূপান্তর? দশমিক থেকে ভগ্নাংশের রূপান্তর, দশমিক থেকে বাইনারিতে রূপান্তর। কোন ক্ষেত্রে? দশমিক থেকে বাইনারিতে রূপান্তর। কিসের ক্ষেত্রে শিখবো? এটা শিখবো ভগ্নাংশের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? ভগ্নাংশের ক্ষেত্রে। কিভাবে দেখো, একটা ম্যাথ আগে আমরা বুঝাই, ধরো 0.375টা দিয়ে বুঝাই, বা 2 নম্বরটা দিয়ে বুঝাই। 2 নম্বরটাই করি আগে। ধরো আমরা এই যখন করব কিভাবে, দেখো প্রশ্ন আসলো আমাকে 0.0625, এরপরে আসি কত 10 ওয়াট কিসে রূপান্তর করব? আমরা বাইনারিতে রূপান্তর করব। দেখো কিভাবে হবে, খুবই ইজি, মজার বিষয় এগুলা। এগুলা মানে এই ম্যাথগুলো অনেক মজার। তো এখানে আমরা কি লিখবো? পূর্ণাংশ। লেখার নিয়ম বুঝো কিভাবে লিখে। এখানে কি লিখবো? আগে পূর্ণাংশ লেখাটা লিখবো, আর এখানে লিখবো ভগ্নাংশ। তো ভগ্নাংশ লেখার পরে আমরা এই লেখাটাকে তুলবো 0.0625 ইনটু, এবার বুঝো, আগে আমরা যখন বাইনারিতে রূপান্তর করতাম তখন আমরা 2 দ্বারা ভাগ করতাম, আর এখন আমি ভগ্নাংশের বেলায় এই 2 দ্বারা কি করব? গুণ করব। এই 2 দ্বারা কি করব? গুণ করব। ক্লাসটা বড় হয়ে যাচ্ছে, তারপরও এক ক্লাসে শেষ করবো এগুলা, হ্যাঁ। তো আমরা কি করব? গুণ করব। ওইখানে আমরা পূর্ণাংশের বেলা কি ছিল? পূর্ণাংশের বেলায় ছিল আমরা কি করতাম? ভাগ করতাম। আর ভগ্নাংশের বেলা আমরা কি করব? গুণ করব। এবার তুমি ক্যালকুলেটর হাতে নিবা, ক্যালকুলেটর হাতে নিয়ে তুমি এইভাবে লিখবা। ক্যালকুলেটরে যখন 0.0625 ইন্টু 2 গুণ করবা, তখন তোমার সবার খাতায় দেখো ক্যালকুলেটর রেজাল্ট আসবে কত? 0.125। তাহলে ভাই প্রশ্ন হলো এখানে পূর্ণাংশ কত? আমি বলছিলাম ভগ্নাংশে মানে পয়েন্টের আগে যেটা থাকে সেটাকে আমরা পূর্ণাংশ বলি। তো এখানে পয়েন্টের আগে আছে কত? 0, তাহলে পূর্ণাংশ হলো কত? 0। এই যে পূর্ণাংশ বসালাম। আর ভগ্নাংশ কত? এই 0 ছাড়া বসাতে হবে 0.125। এটাকে আবার সেই কাঙ্ক্ষিত বেস বা বৃত্তি দ্বারা গুণ করব, মানে আবার সেই তুমি 2 দ্বারা গুণ করবা। তো আবার 2 দ্বারা গুণ করবা। এবার দেখো আবার কি লিখবা? 0.125 ইনটু 2। তো গুণ করলে রেজাল্ট আসে কত? গুণ করলে রেজাল্ট আসে 0.25। তাহলে এখানে পূর্ণাংশ কত? 0, মানে পয়েন্টের আগে যেটা সেটাকে পূর্ণাংশ বলি। এই যে 0, আর এখানে বসাবো কত? 0.25। তুমি এটাকে আবার 2 দ্বারা গুণ করো। তুমি 0.25 কে আবার 2 দ্বারা গুণ করো। 0.25 ইনটু 2 গুণ করলে আসবে রেজাল্ট আসবে কত? 0.5। রেজাল্ট আসবে 0.5। এখন তুমি এখানে পূর্ণাংশ কত? 0, আর এখানে বসাবো কত? 0.5। এটাকে তুমি আবার 2 দ্বারা, মানে এক কথা হলো আমাদেরকে কি করতে হবে? ওই বেসবৃত্তি দ্বারা বারবার গুণ করব। তাহলে 0.5 এর সাথে তুমি 2 গুণ করো। 0.5 ইনটু 2 গুণ করলে রেজাল্ট আসে শুধু 1। এবার কথা বুঝো ভাই, খুব নরমালি কথাটা একটু বুঝো। শুধু যদি 1 লেখাটা আসে, 1 লেখাটা আসা মানে কি জানি? মানে ভগ্নাংশ মানটা 0। 1 লেখা আসা মানে ভগ্নাংশ মান 0। বড় ধরো কখনো তোমার কাছে 2, এই 2 যে কথা 2.00 সেম কথা, কখনো রেজাল্ট পাইছো 4, 4 যে কথা 4.00 সেম কথা, কখনো রাইজ পাইছো 1, 1 পাওয়া যে কথা 1.00 সেম কথা। তো যখন আমি দেখলাম 0.5 কে 2 দ্বারা গুণ করছে রেজাল্ট আসলো 1, তো পূর্ণাংশ 1, ভগ্নাংশ কিছু নাই, মানে ধরো পয়েন্ট জাস্ট 0 বসাই দিলাম। এখন প্রশ্ন হলো যে ভাই আপনি যে ব্যাপারটা এভাবে করাচ্ছেন, তো আপনি আমার এই গুণ করা কতক্ষণ পর্যন্ত চলবে? আগের ম্যাথের মধ্যে ছিল পূর্ণাংশের বেলায় ভাগ করার প্রক্রিয়া ততক্ষণ পর্যন্ত চলতো যতক্ষণ পর্যন্ত না আমার ভাগফলের মান 0 না আসে, আর এটার বেলায় আমি ততক্ষণ পর্যন্ত গুণ করব যতক্ষণ পর্যন্ত না ভগ্নাংশ মান কি না আসে? 0 না আসে। ক্লিয়ার কথাটা? তাহলে আমরা যখন পূর্ণাংশের বেলা শিখলাম তখন তোমাদেরকে আমি শিখালাম যে বেস বা বৃত্তি যে যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব তাকে দ্বারা ভাগ করব, আর ভগ্নাংশের বেলা কি করছি? গুণ করছি। এবার আসি এরপরে পূর্ণাংশের বেলা আমি বলছিলাম বাক্সের সংরক্ষণ, আর ভগ্নাংশের বেলায় আমরা কাকে সংরক্ষণ করতেছি? পূর্ণাংশকে সংরক্ষণ করতেছি। এরপরে পূর্ণাংশগুলোকে উপর থেকে নিচে সাজিয়ে লিখবো, আর ওটার বেলা ছিল নিচ থেকে উপরে সাজিয়ে লিখলাম, আর এটা হলো উপর থেকে নিচে সাজিয়ে লিখবো। তো উপর থেকে নিচে যখন সাজিয়ে লিখবো তাহলে রেজাল্টটা কি আসবে? আমি এই পাশে রেজাল্টটা লিখি। তখন কি রেজাল্ট আসবে দেখো, সুতরাং 0.0625
0.625 সমান, আগে একটা অবশ্যই মাস্ট বি পয়েন্ট দিতে হবে, মাস্ট বি পয়েন্ট, আগে একটা অটো পয়েন্ট চলবে, এরপরে 0 0 তিনটা 0 1 তিনটা 0 1 এখানে 2, এটাই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি ভাই সবার তোমাদের এই ম্যাথগুলো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এবার আসি আমরা একটা ইন্টারেস্টিং ম্যাথ করব, সেই ইন্টারেস্টিং ম্যাথটা হলো 3 নম্বর ম্যাথটা, আমরা ইন্টারেস্টিং একটা ম্যাথ সমাধান করব। দেখো কিভাবে ম্যাথটা সমাধান করি, এটা আশা করি তোমাদের সবাই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আমরা পরবর্তী ম্যাথটা করব, যদি এখনো যদি কারো সমস্যা থাকে তাহলে এই ম্যাথ থেকে ওইটা থেকে তোমরা এটা বুঝে নিতে পারবে আবার। এখন আমরা দেখো কিভাবে ম্যাথটা সমাধান করব, খুব মনোযোগ দিবা। 3 নম্বর ম্যাথটা সমাধান করব। 3 নম্বর ম্যাথটা কি বলছে দেখো, 0.9910 ওয়াট বাইনারি, আমি বাইনারিতে রূপান্তর করব, এটা একটা ভগ্নাংশ। তো আমরা কি করে জানি, এভাবে আমরা একটা সরলরেখাটা আনি, আমরা পূর্ণাংশ লিখি এই পাশে, আর এই পাশে আমরা কাকে লিখি, ওই পাশে আমরা ভগ্নাংশ লেখাটা লিখি। এই পাশে আমরা কাকে লিখি, এই পাশে আমরা ভগ্নাংশ লেখাটা লিখি। তো এখানে আমরা এই যে 0.99 ইন্টু কত, কিসে রূপান্তর করবো, বাইনারিতে 2। এবার তুমি 0.99 ইন্টু 2 লিখবা, তো ক্যালকুলেশন করলে তোমার কাছে রেজাল্ট আসবে কত, 1.98। তো পূর্ণাংশ মান কত, 1, এই যে পূর্ণাংশটাকে 1 এখানে বসাইবা, আর এখানে বসাবা কত, 0.98। এটাকে তুমি আবার 2 দ্বারা গুণ করো, তো এই 0.98 কে 2 দ্বারা গুণ করো, 0.9898 ইন্টু 2, রেজাল্ট আসবে কত, 1.96। তাহলে পূর্ণাংশ কত, 1, আর এখানে কত বসাবো, 0.96। আবার এটাকে তুমি 2 দ্বারা গুণ করো, 0.96 ইন্টু 2 গুণ করলে রেজাল্ট আসে কত, 1.92। তাহলে পূর্ণাংশ 1 এই পাশে বসাও, আর এই পাশে 1.92। আবার তুমি এটাকে 2 দ্বারা গুণ করো, 0.92 ইন্টু 2, 0.90 ইন্টু 2 গুণ করলে রেজাল্ট আসে কত, 1.84, 1.84। তাহলে 1.84। এখন আমি দেখতেছি আসলে এই যতই গুণ করি না কেন, এই ভগ্নাংশে মান 0 মিলার কোনো সম্ভাবনা নাই। তো প্রশ্ন আমি কি করব, তাহলে আমি কি তাহলে অসীম পর্যন্ত বারবার বারবার গুণ করব না, তুমি যখন 4 বার সর্বোচ্চ 4 বার গুণ করার পর যখন দেখতেছো না 0 আর মিলতেছে না, তখন আর তোমার গুণ করা স্টপ, আর গুণ করা লাগবে না। তাহলে আমি কি করব, তাহলে আমি সাজিয়ে লিখবো। এখন প্রশ্ন হলো কখন 0 মিলবো, আমি জানি এটা অসীমে গেলে 0 মিলবে, তখন আমরা লিখবো সুতরাং, আর আমরা তো এগুলো একটু উপর থেকে নিচে সাজিয়ে লিখি, তো আমরা লিখবো এই পাশে যে সুতরাং সুতরাং 0.9910 সমান, আর একটা পয়েন্ট দিব, পয়েন্ট উপর থেকে সাজিয়ে লিখি 1 1 1 1। এখন 0 মিলবে কই, অসীমে, এই ডট 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 2, মানে কি করব, ডট ডট দিব, মানে এখানে আমি আমি জানতেছি না কখন গিয়ে আমার 0 মিলবে, তো আমি কি করব, এখানে এরকম ডট 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 দিয়ে 2 লিখে দিব। তখন মানে কি বোঝানো হলো, এটার মানটা অসীমে গিয়ে রেজাল্ট মানে 0 হবে। তাহলে আমি আবার বলি, যখন এরকম ম্যাথ আসবে তুমি দেখতেছো যে আসলে 0 মিলতেছে না, তখন তুমি 3-4 বার করবা, করার পর যখন 4 বার করবা, করার পর যখন দেখবা না 0 আর মিলতেছে না, তখন তুমি কি করবা, তখন তুমি স্টপ করে দিবা, আর রেজাল্ট লেখার সময় শেষে ডট 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 2, মানে অসীমে গিয়ে সেটা রেজাল্টটা কি হবে, 0 মিলবে। আশা করি এই ম্যাথটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তাহলে কি দেখলাম, দেখছো, তাহলে আমরা ভগ্নাংশে, এই যে ভগ্নাংশের বেলায় আমরা কি করি, গুণ করি, আর পূর্ণাংশের বেলায় ভাগ করি। পূর্ণাংশের বেলায় বাক্সের সংরক্ষণ করি, ভগ্নাংশের বেলায় পূর্ণাংশ সংরক্ষণ করি। পূর্ণাংশের বেলায় নিচ থেকে উপরে সাজিয়ে লিখি, ভগ্নাংশের বেলায় উপর থেকে নিচে সাজিয়ে লিখি। এখন আসি দেখো, এখানে একটু বুঝো, ওই সময় ওটার বেলায় নিচেরটা ছিল এমএসবি বিট, উপরেরটা ছিল এলএসবি বিট, আর এটার বেলায়, এগুলোর বেলায় উপরেরটাকে বলা হয় এমএসবি আর নিচেরটাকে বলা হয় এলএসবি। আসলে এমএসবি এলএসবিটা আসলে এক্সট্রা কিছু না, শুরুতে যাকে বসাই তাকে আমরা এমএসবি বলবো, শেষে আমরা যাকে বসাই তাকে আমরা এলএসবি বলবো। যেমন এখানে শুরুতে আমরা প্রথমটাকে বসাই, এখানে এটাকে আমরা বলছি এমএসবি, আর পূর্ণাংশের বেলায় নিচ থেকে উপরে সাজিয়ে লিখতাম, এই কারণে নিচেরটার নাম ছিল কি, এমএসবি। আশা করি ক্লিয়ার। এবার আমরা শিখবো যে দশমিক থেকে অক্টাল ও ভগ্নাংশের বেলায় আমরা সেম জিনিসটা শিখবো। আমরা ভগ্নাংশের বেলায় শিখি, আমরা কাজ ক্ষেত্রে এখনো আছি, আমরা ভগ্নাংশের ক্ষেত্রে আছি, মনে থাকবে তো কথাগুলো, ভগ্নাংশের ক্ষেত্রে।
ভগ্নাংশের ক্ষেত্রে। তো ভগ্নাংশের ক্ষেত্রের জন্য আমরা তাহলে দেখো এই ম্যাথটাই আসি, আমরা ম্যাথে কি বলতেছে 0.04687 5 10 ওয়াট কিসে নিব, অক্টা। তাহলে অক্টা নিতে গেলে কত দ্বারা গুণ করতে হবে, 8 দ্বারা গুণ করতে হবে। আশা করি এখন আর বেশি প্র্যাকটিস করা লাগবে না, আমরা একটা করেই বুঝে ফেলবো এখন, কারণ আমরা বিষয়টা তো বুঝেই গেলাম। পূর্ণাংশ ভগ্নাংশ 0.04687 ইন্টু কত 8। তো আমরা এটাকে ক্যালকুলেটর তুলবো, গুণ করব 0.04687 ইন্টু কত 8। তো ক্যালকুলেশন করলে আসতেছে কত 0. ক্যালকুলেটর আসবে 0.375। তো পূর্ণাংশ কত 0, এখানে 0 বসাবো, এখানে 0.375, আবার 8 দ্বারা গুণ করব, আবার 8 দ্বারা গুণ করব, এরপর আসি 0.375 ইন্টু 8। তো ক্যালকুলেশন করলে 3 আসে, শুধু 3 আসে মানে কি 3.00, তাহলে 3.00। এবার নিচ থেকে উপরে কি করব, সাজিয়ে লিখবো। তাহলে আসি আমরা এখানে কি লিখবো 0.04687 10 সমান ওয়াট কত 03 অক্টাল। আর এখানে এখন আমরা এটার উপর বিটের নাম কি বলবো, এমএসডি, আর এটাকে বলবো এলএসডি। আমরা বলছিলাম বাইনারি বেলা শুধু এমএসবি এলএসবি, আর বাকিদের বেলা এমএসডি এলএসডি, মনে থাকবে? ওকে, আশা করি ক্লিয়ার। এই ম্যাটটা তোমাদের বুদ্ধির কাছে আমি প্রশ্ন দিয়ে গেলাম, এখানে পারো কিনা। এটা কিভাবে করবা, তুমি পূর্ণাংশের জন্য আলাদা বের করবা, ভগ্নাংশের জন্য আলাদা বের করবা, বের করে যোগ করে দিবা, শেষ। এটা তোমাদেরকে ব্রেনের বুদ্ধির জন্য দিলাম, দেখি পারো কিনা তোমরা এটা। আশা করি আমরা দশমিক থেকে অক্টাল রূপান্তর ভগ্নাংশের বেলায় কিভাবে রূপান্তর করতে হয় আমরা ওটাও শিখে গেলাম। তাহলে আমরা কি বললাম, ভগ্নাংশের বেলা যখন দশমিক থেকে অক্টালে রূপান্তর করবো 8 দ্বারা আমরা গুণ করব, গুণ করার পর পূর্ণাংশকে সংরক্ষণ করব, ভগ্নাংশকে রেখে দিব, আবার তাকে সেই বীজগণিত দ্বারা গুণ করব। এরকম গুণ করা প্রক্রিয়া ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না ভগ্নাংশের মান 0 না আসবে। লাস্ট টপিকসটা আজকের ক্লাসের আমরা সেটা হলো ভগ্নাংশের বেলায় হেক্সাডেসিমেল যেটা, সেটা আমরা শিখবো। তো আমরা এটা মুছে ফেলি, হ্যাঁ। তো আমরা লাস্ট আজকে আমাদের আলোচনার বিষয় সেটা হলো 0. একটা যে কোনো একটা করালেই হবে, বেশি করা লাগবে না। আচ্ছা আমরা একটা করি যে 0.50, এখানে 10, আমাকে কিসে রূপান্তর করতে বললো, 16তে রূপান্তর করতে বললো। তো আমরা এইভাবে লিখবো পূর্ণাংশ ভগ্নাংশ 0.50 ইন্টু কত বসাবে এখানে 16। তো 0.50 ইন্টু 16 ক্যালকুলেশন করলে সরাসরি 8, আমার একবারে ম্যাথ শেষ। এটা 8, শুধু 8 চলে আসলো, এখানে কিছু নাই মানে 0.00। এবার উপর থেকে নিচ থেকে উপরে সাজিয়ে লিখবো, আর কেউ নাই, তাহলে সরাসরি 0.50 10, আগে একটা কি দিব, অবশ্যই মাস্ট আগে একটা পয়েন্ট বসাতে হবে, পয়েন্ট বসাই 8, কত বসাবো 16 বসাবো। আশা করি ক্লিয়ার। আচ্ছা আরেকটা ম্যাথ করা, যেহেতু আমাদের এটা একবারে শেষ হয়ে গেল, 2 নম্বর ম্যাথটা তাহলে সমাধান করি, আশা করি ক্লিয়ার। হ্যাঁ, 2 নম্বর ম্যাথের মধ্যে আসি আমরা। 2 নম্বর ম্যাথ কি বললো যে 0.805 10 ওয়াট হেক্সাডেসিমেল। তাহলে আমরা এখান থেকে কি করব, এই পাশে বসাবো পূর্ণাংশ, আর এই পাশে বসাবো কি ভগ্নাংশ। তো আগে আমরা বসাই 0.805 ইন্টু কত বসাবো 16। তার লাগে আমরা লিখি 0.805 ইন্টু কত 16। তো ক্যালকুলেশন করলে আসে 12.88, 12 পয়েন্ট কত 8, 12.88। তো আমরা এখানে আসে 12 বসাই, তাহলে এখানে বসাবো কত 0.88, আবার কত দ্বারা গুণ করব 16 দ্বারা গুণ করব, 0.88 ইন্টু কত 16। তো আসবে কত 14.0, তাহলে 14, এখানে 14 আর এখানে 0.08, মানে অ্যান্সার আসতেছে 14.08। তো আবার আসি এটাকে কত দ্বারা গুণ করব 16 দ্বারা গুণ করব। তো 0.08 ইন্টু 16 ক্যালকুলেশন করলে আসতেছে 1.28, এই পাশে 1 আর এই পাশে কত বসাবো 0.28, আবার 16 দ্বারা গুণ করব 0.28 ইন্টু 16,
গুণ করলে রেজাল্ট আসে 4.48। তো আমি দেখতেছি না জিরো মিলের আর কোনো সুযোগ নাই, জিরো মিলের আর কোনো সুযোগ হবে না। 4 বার করার পরও দেখা গেল মিলতেছে না, তাহলে কি করব, নিচ থেকে উপরে সাজিয়ে লিখবো। দেখো ভাই কি জোস একটা কথা বলবো এখন, মানে পাগল হয়ে যাবে এই কথাটা শুনলে সবাই। কিভাবে দেখো, 0.80510 সমান কি লিখবো, উপর থেকে আগে একটা পয়েন্ট দিব। তো তুমি 12 লিখতে পারবা না, আমি এখানে লেখা আছে দেখছো, বি মানে 11, সি মানে কত 12। তো তুমি 12 না লেখলে কি লিখতে হবে, সি লিখতে হবে। এবার 14 লেখা যাবে না, 14 পরিবর্তে কি লিখতে হবে, ই লিখতে হবে। এরপরে 114। আচ্ছা তুমি কি জানো এটা কি জিরো মিলতেছে ভগ্নাংশ মান না, তাহলে এটা অসমে কি জিরো মিলবে। তাহলে আমরা এখানে কি দিব, পয়েন্ট এইভাবে ডট 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 2, সরি 16, আমরা 16তে যাবো তো 16। আশা করি তোমরা কথাগুলো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। যখন আমরা 4 বার করার পর যখন দেখবো জিরো মিলতেছে না, তখন আমরা আর করব না, আমরা স্টপ করে দিব। পরে শেষে আমরা ডট 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 দিয়ে কি লিখবো, 16 লিখবো। আশা করি ম্যাথটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তো ঠিক আছে, আজকে আমরা ক্লাসটা যতটুকু করালাম, এবার এসে কিছু কথা একটু বলি তোমাদের সাথে। আমি আমার শিটে যে বাংলা কথাগুলো ছিল, সেই বাংলা কথাগুলো এবার আমরা বলবো, তখন আমরা আশা করি ক্লিয়ার হয়ে যাবে। একটু সময় দাও। হ্যাঁ, ওকে। ভগ্নাংশগুলো দেখো, ভগ্নাংশের ক্ষেত্রে যে দশমিক ভগ্নাংশকে রূপান্তর করতে হবে তাকে কাঙ্ক্ষিত সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি দ্বারা কি করতে হবে, যেমন বাইনারি হলে 2, অক্টাল হলে 8, হেক্সাডেসিমাল হলে 16 দ্বারা গুণ করতে হবে। আমরা একটু উদাহরণগুলোর মধ্যে দেখালাম। এবং প্রাপ্ত গুণফলে পূর্ণ সংখ্যাটিকে সংরক্ষণ করতে হবে, দেখালাম না, পূর্ণ সংখ্যাটাকে আমরা সংরক্ষণ করলাম। এরপর বলা আছে উপরের ধাপে প্রাপ্ত গুণফলকে ভগ্নাংশ কাঙ্ক্ষিত সংখ্যা দ্বারা আবার বেস বা ভিত্তি দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। ওই যে রেজাল্টটা আমরা ভগ্নাংশের যে রেজাল্টটা পেলাম, সেটাকে আবার কাঙ্ক্ষিত সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। এবং গুণফলের পূর্ণ সংখ্যাটিকে আমরা কি করতেছিলাম, সংরক্ষণ করছিলাম। কিরকম ভাবে ছিল, যে আমরা একটা উদাহরণ, যেমন ধরো একটা উদাহরণের কথা একটু বলি। যেমন ধরো 0.50 কথাটা একটু বলি, 0.50। হ্যাঁ হ্যাঁ, যেমন ধরো তো আমরা কি ছিল, যে 0.50 সংখ্যাটা যে লেখাটা ছিল 0.50, এখানে ছিল কত 10 ছিল, আর এখানে 16 ছিল। তো আমরা কি করতাম, এখানের মধ্যে এই যে 0.50 সাথে 0.50 সাথে 16 গুণ করতাম, করলে আমরা এখানে 8 বসাতাম, এখানে কত বসাতাম, 0.00 বসাতাম। তো আমরা এখানে কাকে সংরক্ষণ করতাম, পূর্ণ সংখ্যাটাকে সংরক্ষণ করতাম। এখন এই যে গুণ করার প্রক্রিয়াটা কি বলছে, যে প্রাপ্ত গুণফলে পূর্ণ সংখ্যাটা কি করতে হবে, সংরক্ষণ করতে হবে। এরকম গুণ করার পরে যে পূর্ণাংশ পাবে তাকে সংরক্ষণ করবো, আর ভগ্নাংশ কি পাশে বসাবো। এইভাবে বেস দ্বারা গুণ করা প্রক্রিয়া ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না এই ভগ্নাংশ, এই ফার্স্টের মান কি না আসবে, যতক্ষণ পর্যন্ত না এই ভগ্নাংশের মানটা 0 না আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা এইভাবে বারবার গুণ করার প্রক্রিয়া চলতে থাকবে। এরপর বলা আছে শুরুতে প্রাপ্ত পূর্ণাংশের দিক থেকে, যে শুরুতে যে আমরা পূর্ণাংশ পাই, ওই দিক থেকে শেষ পর্যন্ত সাজিয়ে লিখলেই কাঙ্ক্ষিত বাইন সংখ্যা পদ্ধতি কি পাওয়া যাবে, ভগ্নাংশ পাওয়া যাবে। তো আশা করি ক্লিয়ার। তোমাদের সাথে আজকের ক্লাসটা আমরা সম্পূর্ণই ছিল দশমিক থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করার যতগুলো নিয়ম ছিল সবগুলো কথা আমরা আশা করি তোমাদের সাথে খুব ভালোভাবে ক্লিয়ার করলাম। তারপর যদি তোমরা না বুঝে থাকো, তোমাদের জন্য তো বাবর ভাই আছেই, সমস্যা নেই, কমেন্ট করে বলবা, আবার সমাধান হবে। তো আজকের ক্লাসটা এতটুকুই থাকবে। আল্লাহ হাফেজ।